চলো আজকে আমাদের 14 নম্বর ক্লাস। আজকে আমাদের লাশ আতেলিয়ারের নীতি দেখা লাগ কে বাবা? প্রীতম 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 অফ রাখো। আচ্ছা ওকে। সো লাশ আতেলিয়ারের নীতি লেখা আছে, মানে ওটা একটু সামান্য কথা বলবো 2 মিনিট, তারপরে তোমার চলে যাবো প্রশ্ন সলভে। এটা তোমরা জানো, তুমি যাই করবা বিক্রিয়া করবে কি এমন দিকে দৌড় দিবে যেন তার উল্টা ঘটনা ঘটে। তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও সাম্য অবস্থায়, তাহলে ও এমন দিকে দৌড় দিবে যেদিকে গেলে তাপমাত্রাটা কমে। তুমি যদি চাপ বাড়ায় দাও তাহলে সে এমন দিকে দৌড় দিবে যেদিকে গেলে চাপ কমে। তো এখন ঘটনা হচ্ছে তাপমাত্রার ইস্যুটা চিন্তা করতে হবে কিভাবে, ডেল এইচ দেখে। আর চাপের ইস্যুটা কিভাবে চিন্তা করতে হবে বলেন তো? চাপের ইস্যুটা মোল সংখ্যা দেখে, গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা দেখে। যে কোনো উপাদানের মোল সংখ্যা দেখা যাবে না, গ্যাস যারা তাদের আর কি। ওকে, এই যে চলো এবার কোশ্চেন সলভিং শুরু করি। 2 মিনিট টাইম দিব বলছিলাম, আরো কম সময় দিলাম। আচ্ছা তোরা একটু পড়াশোনা কর। আজকে কি কি হইল আল্লাহ। শ্বেতাব চন্দ্র অনাহারী একটার সাথে জড়িত ছিল। বলেন ভাই কি কি হয়েছিল? না এটা বলা যাবে না, বাট শুধু এইটুকু বলি, জীবনে এখন তোমাদের গড়ে ওঠার সময়, বুঝছো? এই গড়ে ওঠার সময় তোমরা কোনো আবেগে জড়ায়ও না, 1। 2 হচ্ছে একটু ভবিষ্যতের কথা ভাবো। তোমরা এটা ভাবো না, তোমরা এটা বোঝো না যে জীবন কত বড় হইতে পারে। আজকে একজনের সাথে দেখা করছি, সে সম্পর্কে আমার এক ধরনের মামা হয়। উনি আমার খুব ছোটোবেলায় দেখছে, আমাদের বাসায় আসছে। আমি জানতাম না যে লোকটা এই লেভেলে চলে গেছে আর কি। তো মামা যখন আমার পড়াশোনার কথা শুনছে, যে আমি বুয়েটে পড়ছি, আমি তার বাইক না, উনি না আমার দিকে কিছুক্ষণ এরকম করে তাকায় আছে। তারপরে কি একটা জানি বললো, সেটা আর বলা যাবে না। তারপরে আমি ওনার আর একটা কথা বললাম কাছে ডেকে নিয়ে, কানে কানে। উনি তারপরে আমারে যা যা বলছে শুনলে তোরা কেউ আর ক্লাস করতে চাইবি না, বলবি যে ভাই চলেন এখনই শুরু করে দিই আমরা কিছু একটা। মানে দ্য পাওয়ার দ্যাট হি হ্যাজ অ্যান্ড দ্য নলেজ দ্যাট আই হ্যাভ, ইফ উই ক্যান কম্বাইন দোজ থিংস, তুই বুঝতে পারতেছিস না যে কী হবে আর কি, যদি আল্লাহ চায়। তো এই জিনিসগুলো সম্ভব হইতো না যদি না আমার পড়াশোনা ঠিক থাকতো। মামা আমাকে অনেক করে বোঝাচ্ছিলেন যে তোমাকে একটা ব্যবস্থা করে দেই, তুমি এইভাবে একটা কাজ করো, এরকম করো। তা আমি অস্বীকার করছি, না করবো না। বলছে কেন? আমি আমার ব্যক্তিগত কিছু সমস্যার কথা বললাম যে আমি এগুলো সলভ না করে আমি অন্য কোনো কিছুতে মনোযোগ দিব না। তো মামা আমাকে কিছুক্ষণ ধমকের সুরে একটু বুঝাইলেন যে পোলা, তুমি তো জানো না তোমার যে যোগ্যতাটা হইছে বা তুমি যে জিনিসটা হইছো, এটাকে কাজে লাগাইলে তুমি কি কি করতে পারবা। তো ব্যাপারটা হচ্ছে আমার মামা আজকে আমাকে নিয়ে এত গর্ব করলেন, এত কিছু করার সুযোগ করে দিচ্ছেন নিজে থেকে, যদি আমি করতেছি না আর কি, করবো না। হয়তো একদিন মিটিং করবো, ম্যাক্স, দ্যাটস ইট। মানে বুঝায় আসবো যে ভাই আমাকে সময় দেন, আমার ব্যক্তিগত জীবনের ঝামেলা আমি মিটাই, আমার মন ভালো নাই, আমি একটু সুস্থ স্বাভাবিক হই, তারপরে তোরা দেখিস আমি ক্লাসে হাসাহাসি করি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। ওগুলো করতে হয়, দিস আর পার্ট অফ দ্য অ্যাক্টিং, রিয়েল লাইফ চলতে গেলে লাগে এগুলা। তোর যাই হয়ে যাক, তোর এগুলো করা লাগবে আর কি। কিন্তু তোরা কেন জানি না এই জেনজির পোলাপাইনরা এই রিয়েল লাইফের ইস্যুগুলা বুঝিস না, যে জীবন কত বড়, কত কিছু করা যাবে যদি এবং কেবল যদি তুই একটু গড়ে উঠিস। এই গড়ে ওঠার টাইমটাতে তোরা আবেগী হয়ে যাস। আমি তোমার গেদার বাপ হব, তুমি আমার গেদির মা হবা, একদিন তুমি খেতা ধোবা, একদিন আমি খেতা ধোবো, কাজের বুয়া যেদিন না আসবে সেদিন আমি স্যান্ডউইচ বানায় খাওয়াবো। কি এগুলা? কেন এগুলা না করে একটু পড়াশোনা করলে কি হয় আমি বুঝি না ভাই। বাংলাদেশের যে পরিস্থিতি, আমার নিজের বাইক না, ভার্সিটিতে পড়া, তুই জানোস, তোরা জানোস। তা আজকে মামার সাথে কথা বলতে বলতে বলতেছিলাম যে মামা আমারও তো বাইক না আছে, আমি তো তার এইভাবে শক্ত করে বলতে পারি না। তো মামা অবাক হয়ে গেল, কি তোমার বাইক না মানে কেটা? পরে বললাম বড় আপুর ছেলে তো এত বড় হয়ে গেছে। তোমার বললো আচ্ছা আমার নাতি, তাই না? তখন মামা একটু মাথা চুলকাচ্ছে যে রে আমি তো বুড়ো হয়ে গেছি দিলে। তো ঘটনা হচ্ছে যে আমার বাইক না রে, আমি পড়তেই দেখি না, লিটারেলি সে পড়ে না। আমি ভার্সিটিতে থাকা অবস্থা তাও যতদূর বই খাতার সাথে সম্পর্ক ছিল, ওর কিছু নাই। অ্যান্ড আমি তো ওরা কিছু কইতে পারি না, কারণ আমি তো জানি যে বর্তমান জীবনটা হচ্ছে স্কিলের জীবন। ইন্টারমিডিয়েট পড়ে ভার্সিটিতে ঢোকা পর্যন্ত তোর আসলে একটু পড়াশোনা লাগে, তারপরে না তুই যদি স্কিল গ্রো করিস দ্যাট উইল হেল্প ইউ ইভেন মোর। সো
ও ওর ডিপার্টমেন্ট রিলেটেড কিছু কাজবাজ করে, দ্যাটস আমি ওকে কিছু বলি না, দাত্তারি ছাতা গোড়ার ডিমের বই পড়ে সিজি উঠায় কি হবে। কিন্তু তোরা না ওইটুকু পর্যন্ত যাওয়ার আগেই দেখি যে ঝরে পড়া শুরু করি। সবাই তো নিশ্চয়ই ঝরে পড়ে না, বুয়েটে প্রতি বছরই হাজারখানিক ভর্তি হয়। কোন হাজারখানিক? যারা সেই সচেতন ছিল। ঢাবিতে তো হাজারখানিক ভর্তি হয়, কারা? তারা হচ্ছে সেই লোকজনগুলা যারা সচেতন ছিল। তো তোদের যারা আমার সাথে এই যে সম্পর্ক যুক্ত হয়েছিস এই আগে থেকেই, খারাপ লাগে যখন এদেরকে দেখি যে ঝরে পড়তেছে বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, হয়তো বা সে নিজে ফোকাস রাখতে পারে নাই বা কিছু একটা, খুবই খারাপ লাগে, ভয়াবহ খারাপ লাগে আর কি। যাই হোক, চলো এগুলা করিও না, জীবনে সচেতন হও। ওকে, স্থির তাপমাত্রায় আয়তন পরিবর্তন কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় প্রভাব বিস্তার করবে? মানে সোজা কথা, কিসের পরিবর্তন বলো তো? আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন করলে কি হয় জানেন? চাপের পরিবর্তন ঘটে। টেম্পারেচার যেহেতু ফিক্সড, বোঝা নাই মনে হয় কিছু। পিভিটি আর হচ্ছে কি একটা এন, এই চারটা হচ্ছে গ্যাস ভেরিয়েবল ছিল। সো তুমি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছো, মোল নাম্বার তো ডেফিনেটলি কনস্ট্যান্ট, বুঝলাম আমরা। তাইলে আয়তনের পরিবর্তন মানে কি? এটার প্রভাব পড়বে কোথায়? চাপের উপরে না? বুঝতে পারছেন কি? ওকে, মানে মোল নাম্বার যেখানে ডেল এন এর খেলা আছে সেইখানেই ঘটনা ঘটবে আর কি। কোনটায়? উপরেরটায় মোল সংখ্যার পার্থক্য আছে, তার মানে এইটা এখানে ঘটবে। তারপরে দুইতেও ঘটবে, হ্যাঁ, তিনে ঘটবে না। তাহলে নিচের কোনটা? 1 আর 2। ওকে, কে বললো? পিয়াল নাকি? 1 আর 2। কুমিল্লা বোর্ড 19। উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। এই যে উদ্দীপক পড়ে ফেলাইছি, এটা কি বিক্রিয়া বলেন তো? তাপোৎপাদী নাকি তাপহারী? এটা তাপোৎপাদী। হ্যাঁ, তাহলে উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা কমালে কি ঘটে না? ঘটে না, বলো কোনটা ঘটে না? টেম্পারেচার যদি আমি কমাই তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনে যাবে না? টি কমাইলে এই বিক্রিয়াটা সামনে যাচ্ছে, কারণ তাপোৎপাদী বিক্রিয়া। বুঝতে পারছিস কি? ও তাপ উৎপন্ন করার চেষ্টা করবে, আমি কমাই দিলে ও তাপ উৎপন্ন করার চেষ্টা করবে, তাহলে বিক্রিয়া যাবে সামনের দিকে। সামনের দিকে গেলে কি হবে বলেন তো? কেসি এর মান বৃদ্ধি পাবে। ক নাম্বার কারেক্ট। খ নাম্বার কি? কেপি এর মান বৃদ্ধি পায়। কেসি এর মান বৃদ্ধি পাওয়ার মানে তো কেপি এর মান বৃদ্ধি পায়, কিন্তু এটা আবার গ্যাসীয় বিক্রিয়া, তাহলে আমার কোনটা বলা উচিত বলেন তো? কেসি এর কেপি এর কথা বলা উচিত না? বুঝিয়াছো? আচ্ছা, তারপরে বলছে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। বিক্রিয়ার হার তো বৃদ্ধি পায় সম্মুখ দিকে, সাম্যাবস্থা বাম দিকে যায় না, বাম দিকে যায় না। কিন্তু এই প্রশ্নে মনে হচ্ছে অনেকগুলো কারেক্ট আনসার না, যে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় তো সঠিক কথা। কি ঘটে না? ওহ সরি, আমার মন টোন এখানে নাই, সরি। সাম্যাবস্থা বাম দিকে যায়, এটা ঘটে না, আমি এখানে নাই রে। আচ্ছা, তারপরে কি বলছে? উদ্দীপকের বিক্রিয়ার জন্য কেপি এর একক কোনটি? আপনাদেরকে কি বলছিলাম কেসি এর একক কোনটা আর কেপি এর একক কোনটা? বলি নাই মনে হয়। আচ্ছা, তাহলে শিখে নাও। কেসি এর একক হবে হচ্ছে, কেসি এর একক এটা হবে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে কি জানো? ডেলেন। আর কেপি এর একক হবে হচ্ছে, কি হবে বলেন? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন। তবে কিছু ভুল প্রশ্ন আছে আমাদের বইতে, সেসব মানে বোর্ডে আসা প্রশ্ন, সেসব প্রশ্নের ক্ষেত্রে অ্যাটমসফিয়ারের জায়গায় প্যাসকেল কিলো প্যাসকেলও থাকতে পারে আর কি, বুঝে নিও, বাট নিয়মটা আসলে এটা। আর কেসি এর একক বাইর করার সময় মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন মানে গ্যাসীয় বা গ্যাসীয় ছাড়া সবাইকে নিতে হবে, আর কেপি এর একক বাইর করার সময় শুধুমাত্র গ্যাসীয়টাকে নিতে হবে আর কি। এই তো, তাহলে কোনটা বলেন? এই বিক্রিয়ার ডেলেন কত? ডেলেন উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা হচ্ছে 2, মাইনাস হচ্ছে 3 মানে -1, তার মানে কোনটা হবে? অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার শুধু অ্যাটমসফিয়ার। বুঝো নাই না? সরি, আরে কোন দুনিয়ায় হারাই গেছি আমি। আচ্ছা, ওরে বাবা, 2বার আসছে একই বছর। বিক্রিয়াটির সাম্যাবস্থায় x2 y2 xy3 এর ঘনমাত্রা যথাক্রমে এত এত এত, তিনটারই সাম্যাবস্থার ঘনমাত্রা দেওয়া আছে। বিক্রিয়াটির কেসি এর মান হলো, তাহলে কেসি এর ইকুয়েশন কি আসবে আমাদের? উপরে থাকবে xy3 এর ঘনমাত্রার কি স্কোয়ার, নিচে আসবে x2 এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে y2 এর ঘনমাত্রার কিউব। করে ফেলবা, ক্যালকুলেটর দিয়ে পারবা আশা করি। তারপরে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ার xy3 এর উৎপাদন বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ। বলেন, xy3 এর উৎপাদন বাড়াইতে হবে আমাদের। তাপমাত্রা যদি বাড়াই তাহলে xy3 এর উৎপাদন তো বাড়বে না, কারণ কি? এটা নিজেই তাপোৎপাদী বিক্রিয়া, বোঝো নাই? তাপোৎপাদী বিক্রিয়ার জন্য তাপমাত্রা বাড়াইলে উৎপাদন বাড়বে না, চাপ বাড়াইতে হবে। চাপ বাড়াইলে, হ্যাঁ, চাপ বাড়াইলে কাজ হবে। কেন বুঝছো তো? এই পাশে আছে 3 মোল আর ওই পাশে আছে 2 মোল, তাহলে প্রেশার যদি বাড়াই দিও প্রেশার কমানোর চেষ্টা করবে। প্রেশার কমানোর জন্য বেসিক্যালি মোল নাম্বার কমাবে। মোল নাম্বার কম কোন জায়গায়? এই জায়গায়, তাহলে চাপ বাড়াইতে হবে। বুঝতে পারছিস কি?
আচ্ছা 3 নাম্বার কি বলছে XY3 বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে দিতে হবে। ইয়েস বস, যত আপনি XY3 অপসারণ করতে থাকবেন তত XY3 আরো বানাইতে থাকবে, সো বিক্রিয়া সামনের দিকে যাবে আর কি। আচ্ছা তাহলে কারেক্ট আনসার আমার 2 আর 3, এই যে এটা। দিনাজপুর বোর্ড 2023 কি বলছে, একটি বদ্ধ পাত্রে 2.5 মোল HI কে রেখে উত্তপ্ত করা হলো, 25% HI বিয়োজিত হয়, কেপি এর মান কত? তাহলে বলেন কেপি এর মান কি এই অঙ্কে একবারে বের করা যাবে? বলেন তো একটু তাকায় দেখা, যে ডেটা দেওয়া আছে করা যাবে যাবে না? কারণটা কি বলতো? কেসি এর সমান যাবে না। চাপ দেওয়া নাই। চাপ দেওয়া নাই, দ্যাটস ওয়াই কেপি বের করা যাবে না। তবে তুমি বের করবা কেসি, আর এই বিক্রিয়ার কেসি আর কেপি এর মান সমান। বুঝছিস তো? মানে আমি প্রশ্নটা করছি কি পিয়াল বুঝিস নাই, মানে এই অঙ্কে তুই আসলে আগেই কেপি বের করতে পারবি না, আগে বের করতে হবে কেসি, তারপরে বলা লাগবে কেসি আর কেপি এর মান সমান। ওকে, সো পারবা এটা? আমার করতে হবে। ওকে, তারপরে কি বলছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান, সরি উদ্দীপকের বিক্রিয়াটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যায়। কথা ঠিক না ভুল? ঠিকই তো না? হ্যাঁ ঠিক আছে। কেন বুঝছো? কেমনে ভুলে এই গরু? ডান, হ্যাঁ হ্যাঁ, ডান বাম এলোমেলো হয়ে গেছে। তোমার ডান বাম এলোমেলো হয়ে যায়, তোমার জন্য আমার কাছে হাতুড়ি আছে, দুইটা হাত রাখবা, আমি দুইটা ছেঁচা দিব, তুমি বলবো আও ঠিক আছে, এবার মনে থাকবে। আচ্ছা, চাপ বাড়াইলে কেপি এর মান বাড়বে। বলেন কেপি এর মান আসলে প্রেসারের উপর ডিপেন্ড করে না, তাপমাত্রার উপর, শুধুমাত্র তাপ। এই তো মানুষ হইছো, হাতুড়ির বাড়ি। তাহলে এবার কেপি ও কেসি এর মান সমান নাকি? হ্যাঁ সমান, কারণ ডেল এন 0। তাহলে 1 আর 3, কোথায় এসে 1 আর 3? এই যে গো কুবো 21 টি°C তাপমাত্রা এত চাপে নিচের বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। মাশাআল্লাহ আছে। N2O4 এর বিয়োজন বিক্রিয়া, বুঝছো তো? বিক্রিয়াটির বিয়োজন মাত্রা 15% হলে বিক্রিয়ার কোনো বিয়োজন মাত্রা হয় না, বিক্রিয়কের বিয়োজন মাত্রা হইলো। কেপি এর মান বাইর করো। এখন কথা হচ্ছে কেপি ইকুয়াল টু, এই বিক্রিয়ার জন্য আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, মনে আছে তোমাদের? কেপি ইকুয়াল টু না সরি, আলফা ইকুয়াল টু 1/2 রুট ওভার অফ কেপি বাই হচ্ছে পি। এখানে দেখো মান বসাই দেই, আলফার মান কত বসাবো? 0.15, এইটার স্কোয়ার ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে প্রেশার কত জানি 2। একটু ক্যালকুলেট করে দেখো তো কেপি এর মান তাহলে কত আসে। তোমরা মনে হয় বোঝো না আমি এটা কি করছি, একবারে স্কোয়ার স্কোয়ার করে বসাই নিয়ে দিচ্ছি। 4 দুগুণে 8 আর 0.15 এর স্কোয়ার কত আসবে? 0.18। 0.18, এই যে 0.18 পিয়াল। আচ্ছা পিয়াল যে কেন অফলাইনের কোনোদিন আমার সামনে পড়ে নাই, এমন এমন কিল দিতাম। আচ্ছা বিক্রিয়াটি সাম্যাবস্থায়, বলেন কি হবে? তাপমাত্রা বাড়ালে আরো AB2 উৎপন্ন হবে। হওয়ার তো কথা, কারণ ডেল এইচ এর মানটা কি বলেন তো? পজিটিভ না? পজিটিভ। হ্যাঁ তাহলে এটা সত্য কথা। চাপ বাড়াইলে কেপি এর মান বাড়বে। আরে ভাই চাপের মানের উপর ডিপেন্ড করেই না। কেপি ইকুয়াল টু, এইখানে কিন্তু একটা শয়তানি করছে, এটা দেখছো? খেয়াল করছো? মাইনাস দিয়ে দিছে পরে। মানে সমীকরণটা কিন্তু আমাদের কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার কি বলেন তো? ডেলেন। আর এরা লেখছে কেসি ইকুয়াল টু কেপি ইন্টু আরটি টু দি পাওয়ার -1। মাইনাস আচ্ছা এই বিক্রিয়ার ডেলেন কত একটু বলেন তো? 1 না? 1। তার মানে এইখানে আলটিমেটলি কিছু থাকতো না, মানে 1 থাকতো আর কি। এখানে না থাকলে এটা এই পাশে আসলে তো -1ই হইতো, ঠিকই তো আছে। বুঝতে পারছিস কি? ওকে, তাহলে সঠিক হচ্ছে 1 আর 3। কোথায় তোমার 1 আর 3? এই যে। তাহার পরে চট্টগ্রাম বোর্ড 2019 এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় বিয়োজন মাত্রা আলফা হইলে এবং গ্যাস মিশ্রণের মোট চাপ যদি পি হয়, তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কেমনে করবা বলো? মোট মোল সংখ্যা বের করব। আর কোনো বুদ্ধি? আর কোনো বুদ্ধি? গ্যাস মিশ্রণের মোট চাপ পি বলছে, তাহলে কি বের করতে বলছে? কই গেল? ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ। একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু কি জানো ছিল ইকুয়েশনটা? আলফা স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু কত? কেপি বাই পি না, মানে স্কোয়ার করে দিছি একবারে। আচ্ছা এখান থেকে যদি আমি পি এর মানটা বাইর করি, দেখো তো কত আসে পি এর মানটা? পি এর মানটা বাইর করলে আসবে হচ্ছে আমাদের কেপি বাই 4 আলফা আসবে না, 4 আলফা স্কোয়ার আসবে না? বোঝা না?
আচ্ছা, এ কার বাচ্চা কান্দে? কার মাইকে শব্দ হয়। বাচ্চাকে সামলাও। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার পি এর মান, টোটাল প্রেসার। এবার বলো কার আংশিক চাপ লাগবে জানি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কি হবে বলো তো? দুইজনের আংশিক চাপের যোগফল কি? আমার মোট চাপ না? হ্যাঁ, আচ্ছা, এখন বিয়োজন মাত্রা আলফা। আমরা যদি বিক্রিয়াটাকে লিখি, একটু চিন্তা করি এভাবে, N2O4 এটা বিয়োজিত হয়ে কি তৈরি করছে? 2NO2। তাহলে এটার ইনিশিয়াল মোল নাম্বার 1 থাকলে এটা 0, 1 থেকে চলে যাবে কত? আলফা। তাহলে এখানে তৈরি হবে 2 আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত বলেন তো? 1 প্লাস আলফা না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার বলো NO2 এর আংশিক চাপ কি হবে? ওর নিজের মোল নাম্বার কত? টুয়াইজ আলফা। নাম্বার উত্তর। টুয়াইজ আলফা বাই সিস্টেমের মোট মোল নাম্বার হচ্ছে 1 প্লাস আলফা। এই পুরোটা হচ্ছে আংশিক মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ কত? পি। এই তো। তাহলে আমার আগের কাহিনীতে যাওয়ার দরকার ছিল না। আমার মন এখানে নাই রে বাবা, আমি অন্য জায়গায় আসি বলে এগুলা কি আবল তাবল করতেছি। যাই হোক, বুঝলে হয়েছে তোদের। তাহলে আমাদের কি আসবে? টুয়াইজ আলফা পি বাই 1 প্লাস, এই যে 1 প্লাস আলফা। খ নাম্বার, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বলো? এখানে কোনটা? এই বিক্রিয়ার ডেলেন কত? 1 না? তাহলে এটা তো ঠিকই আছে। কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেলেন 1। বুঝছিস কি? হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো এটা কি ঠিক আছে? 4 আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, এটা তো ঠিকই আছে। ভেবে দেখো, বোঝো নাই? এই সমীকরণের প্রতিপাদন দেখাইছিলাম না, সে প্রতিপাদনে দেখবে এটা ঠিকই আছে। এর পরের লাইনে আমরা করি কি জানো? এই আলফা স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই, তখন থাকে কি শুধুমাত্র 4 আলফা স্কোয়ার পি। তারপরে এই পিটাকে নিচে নিয়ে আসি, 4টাকে নিচে নিয়ে আসি, তখন ওই পাশে থাকে শুধু আলফা স্কোয়ার, পরে রুট করলে ইকুয়েশন পাওয়া যায়। তাহলে 2 নাম্বারও ঠিক আছে। 3 নাম্বার বলছে কি না, এটা কখনোই আসবে না, একটু হিসাব করে দেখো, এটা আসে না। তাহলে কোনটা সঠিক? 2 আর 3। 2 আর 3 অপশনেই নাই, এই যে আছে। শেষ। তারপরে যশোর বোর্ড 15। যশোর বোর্ডের প্রশ্ন সবসময় সুন্দর হয়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 80% PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 উৎপন্ন হয়। কেপি এর মান কত? পারবা? এই অঙ্ক আমার করতে হবে। বাট এই অঙ্কগুলো কিন্তু আমরা এক সময় আমাদের সময় রিটেনে করতাম, এই অঙ্কগুলো এখন আসে এমসিকিউতে। সো বুঝো, তোমার কষ্ট করতে হবে বেশি, তুমি ফলাফল পাবা কম। এগুলো মেনে নিয়ে আগাইতে হবে, ঠিক আছে? বলতে পারবো না যে আমি পড়ালেখা ছাড়ি দিব আর করবো না, এগুলো করা যাবে না। এই পারবি তো? হ্যাঁ, পারবো। আচ্ছা, যদি বিক্রিয়ায় ক্লোরিন যোগ করা হয় তবে বলেন ক্লোরিন কি ছিল? আমাদের PCl5 এর বিয়োজন বিক্রিয়া না এটা? এটা যদি বিয়োজন বিক্রিয়া হয়, তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তুমি যদি ক্লোরিন যোগ করো, তাহলে বলো কোন দিকে যাবে? সামনে নাকি পিছনে? বাম দিকে। পিছন দিকে যাবে। তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে, মিথ্যা কথা। বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, ঠিক আছে। তারপরে সাম্যাবস্থা পরিবর্তন ঘটবে। হবে। সাম্যাবস্থার কি পরিবর্তন হবে আসলে? না, এইটাকে সাম্যাবস্থার পরিবর্তন হওয়া বলে না, বুঝিস? তাহলে তোমাদের ঘটবে কি? ঘটবে শুধুমাত্র 2 নাম্বারটা, এই যে 2। এই বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ, আচ্ছা, তারপরে চলো। বাহ, বুটেক্সে আসা প্রশ্ন। সালফার ডাইঅক্সাইড হাফ অক্সিজেন বিক্রিয়া করে SO3, এটার সাম্য ধ্রুবক হচ্ছে K1। আবার এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক K2। তবে সাম্য ধ্রুবক K1 এবং K2 এর মধ্যে সম্পর্ক কি আপনারা বলেন? গতদিন লাস্ট মনে এই টপিকটাই দেখাইছিলাম। প্রথম বিক্রিয়াকে উল্টা দিয়ে 2 দ্বারা গুণ করছে। উল্টা দিয়ে 2 দ্বারা গুণ করছে। উল্টা দেওয়ার মানে হচ্ছে এই বিক্রিয়ার কেসি কত আসবে? 1/K1, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, আবার কি করছে? 2 দিয়ে গুণ করছে না? আমরা শিখছিলাম 2 দিয়ে ভাগ করলে কি হয়? টু দি পাওয়ার হাফ হয়। আর এখন যেহেতু 2 দিয়ে গুণ করছে, তাহলে টু দি পাওয়ার কি হবে বলো তো বন্ধু? স্কোয়ার হবে না? স্কয়ার। তাহলে এটা কিসের মান? এটা হচ্ছে K2 এর মান। K2 ইকুয়াল টু 1/K1 স্কোয়ার। কোনটা হবে কারেক্ট আনসার তাহলে বলো? এই যে বি নাম্বার। কিছু বোঝো নাই? নাম্বার। হ্যাঁ, ওই এদিক ওদিক করে দিছে, নাটক করছে আর কি। আচ্ছা, হইল। এটা কি? সিলেট বোর্ড 2022-এর প্রশ্ন। উদ্দীপক 1, উদ্দীপক 2। বাহ, এখানে এ ও বি এর পারমাণবিক সংখ্যা 7 ও 8। আল্লাহ মারছে। এ কিটা? এ হচ্ছে নাইট্রোজেন, বি হচ্ছে অক্সিজেন। তার মানে বুঝছো তো এটা কোন বিক্রিয়া? N2O4 বিয়োজিত হয়ে 2NO2। তারপরে উদ্দীপক 1 এর বিক্রিয়ার ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে? তাহলে গ নাম্বার কিভাবে করবো বলেন তো?
কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি না 8 কেসি ইকুয়াল টু শুধু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার উদ্দীপক 1, তাই না? তার মানে এটা কত, এটা ডেলেন কত বলো দেখি, ডেলেন উৎপাদে ছিল হচ্ছে 1.5 মাইনাস হচ্ছে 1, তার মানে কত থাকে শুধুমাত্র 0.5, মানে হচ্ছে হাফ। আপনারা কি বুঝছেন আমি কি করছি? 8 কেসি কেন বসাইছি বুঝছেন তো? আচ্ছা, তারপরে এবার আমরা কি করব, কেপি এর মান কেসি কেসি কেটে যাবে, তাহলে এখান থেকে টি এর মান বের করা যাবে না? টি এর মানটা আসবে কোন এককে বলেন তো, সামথিং কেলভিনে। তারপরে ওই যেটা আসছে ওইটা থেকে কি বাদ দিয়ে দিব, 273 বাদ দিব, তাহলে এটা কিসে আসবে তখন? ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ ইওর আনসার। ওকে, তারপরে আমরা কি করিব, ঘ নাম্বার অঙ্ক করিব। খাইব মৎস্য থাকিব সুখে, কি আনন্দ লাগিল বুকে। আচ্ছা, উদ্দীপক 2 প্রতিপাদন। হ্যাঁ, উদ্দীপক 2 এর জন্য সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন করো, এটা দেখাইছিলাম গত ক্লাসে, মনে পড়ে তোমাদের? কালকে গতকালকে নাকি গত পরশুদিন? পরশুদিন। কত পরশু? মব 21 মরে গেলাম মব। AB5 বিক্রিয়া করে AB3B2, ওই PCl5 এর বিয়োজন। সাম্যাবস্থা AB5 এর আলফামোল বিয়োজিত হলে কেপি এর রাশিমালা প্রতিপাদন করো, পারবা? AB5 এর আলফামোল বিয়োজিত হয়েছে, তাহলে গ নাম্বারে আমরা কি করিব, AB5 এটা বিয়োজিত হইলে AB3 প্লাস হচ্ছে B2। আচ্ছা, শুরুতে AB5 কত ধরে নিবা বলো? ওই গর্ধবেরা করে 1 মোল ধরে তুমি করবা না, তুমি ধরবা A মোল, এটা 0 এটা 0, তুমি লিখবা। এই সবগুলো ইয়ে করছে। অশিক্ষিতর বাচ্চারা বই লেখে, নোট লেখে, গাইড লেখে। আচ্ছা, আমার এই গালিগুলো শুনে কেউ আমাকে মানহানির মামলা দেয় না কেন? এটা কেন করে না? এটা না করলে তো আসলে এইটা কেউ সিরিয়াসলি নিচ্ছে না, এটা কেউ বুঝতেছে না যে কি ধ্বংসটা চলতেছে এখানে এদেশে এইরকম নষ্ট পচা সিস্টেমে। মানে তুই বিতর্কিত হওয়া ছাড়া তুই কোনোদিন ইস্যুতে উঠবি না, তোর কথা কেউ সিরিয়াসলি নিবে না। ওই যে ফেসবুক দেখো না, জয়িতা আশরাফ না কি এক নাম মেয়েটার, আরও এরকম কারা কারা আছে না যে বিতর্কিত কাজ করে হচ্ছে তোমার আলোচনায় আসছে, তারপরে এখন দেখি তারা খুব ভালো ব্যবসা বাণিজ্য করতেছে। আমার ব্যবসা বাণিজ্য হওয়া লাগবে না আমার ভাই, আমার কথাগুলো মানুষ যদি বিচার করা শুরু করে তখন তো বুঝবে যে আমি ভুল বলছিলাম না সঠিক বলছিলাম, কি যে একটা অবস্থা। আচ্ছা চলো, এখন ঘটনা হইতেছে তাহলে এ থেকে চলে যাবে কি আলফা, কারণ কি ওরা বলে দিছে যে আলফা মোল বিয়োজিত হয়, অশিক্ষিত লোকজনরা প্রশ্ন করছে তো, যাই হোক আলফা বিয়োজিত হয়, তাহলে এখানে কত আলফা, এখানেও আলফা। ওকে, এখন কেপি এর রাশিমালা প্রতিপাদন করব, তাহলে এবার একটা কাজ করে নেওয়া লাগবে, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, এটা সবসময় করে নেওয়া লাগবে। তাহলে এটা আসে কত, এ প্লাস আলফা প্লাস আলফা প্লাস আবিরের প্লাস। তাহলে এবার আমরা কি বের করব, কেপি, বলেন কেপি কিভাবে বের করা যায়? অতএব একবারে করতেছি, কেপি ইকুয়াল টু উপরে থাকবে কি পিসি AB3 এর আংশিক চাপ, তার মানে আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। ওই বলদেরও তো একই আসবে, একবার স্কোয়ার মেরে দিলাম। নিচে কত, এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইন্টু হচ্ছে পি। এই তো বাচ্চা জিনিস, পারা যাবে না এরপরে? কইরো নিজেরা কইরো, আমি আর করতেছি না, বয়স এই হ্যাঁ এগুলো তো আমি বারবার করাইতে থাকবা, তোমরা বারবার ভুলে যেতে থাকবা। আচ্ছা, ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের বিক্রিয়ায় কি শর্তে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া সম্ভব বিশ্লেষণ করো। কি শর্তে পাবা বলো? টেম্পারেচার কি করবা, টেম্পারেচার বাড়াবা, বাড়াই দিলে আরো সামনে যাবে। প্রেসারটা কি করবা বলো, প্রেসারটা কমাবা ছাগল, কমাই দেব। আর হলো এই পিয়াল বুঝিস নাই। আর হচ্ছে উৎপাদ অপসারণ, উৎপাদ অপসারণ করতে থাকবো, তাইলে হয়ে যাবে, এই তো শেষ। অথবা বলবা, অথবা AB5 এর কি ঘনমাত্রা বৃদ্ধি করতে থাকবো, এই তো শেষ। ফালতু প্রশ্ন দিয়ে আমার বাচ্চাদের মেধা নষ্ট করতেছে। নিচের কোনটির আয়নিক এবং কোনটি আয়নিক এবং সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ? এটা কোন একটা বোর্ডে আসা প্রশ্ন, সম্ভবত যশোর বোর্ড, আমার খেয়াল নাই, বাট এটা একটা বোর্ডে আসা প্রশ্ন, একাডেমিকে আমি দেখাইছি। বলো, প্রশ্নটা খুবই সুন্দর। আয়নিক এবং সমসত্ব সাম্যাবস্থা, সমসত্ব সাম্যাবস্থা মানে কি একই ভৌত দশায় থাকবে বিক্রিয়া, হ্যাঁ,
আচ্ছা, আয়নিক সাম্যাবস্থা মানে কি? আয়ন তৈরি করবে, শেষ। এই যে আয়ন তৈরি হয়েছে, লিপিড। অ্যাকুয়াস অ্যাকুয়াস অ্যাকুয়াস, তাহলে বি নাম্বার, শেষ। আচ্ছা, তারপরে কি বলছে? রাজশাহী বোর্ড 2023। আচ্ছা, তাহলে M2D2 বিক্রিয়া করে 2MD, ডেল এইচ পজিটিভ। এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদন বৃদ্ধি পায় নাকি, বলো? হ্যাঁ, পায় তো। পাইপ। সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর মান সমান নয়। সমান তো, এটা ভুল। সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই, প্রভাব নাই, ঠিকই তো, তাহলে 1 আর 3। ডেল এম জিরো। এই তো। নিম্নের কোন বিক্রিয়ার কেপি ইজ গ্রেটার দ্যান কেসি? এগুলো না জাস্ট নিজে প্র্যাকটিস করতে হয় ভাই, এগুলো আমার দেখায় দেখায় বোঝায় দেওয়ার কিছু নাই। করো দেখি এটা, সিলেট বোর্ড 2021। করো, আমি আসতেছি, একটু পানি নিয়ে আসি। করা হয়ে গেলে আমারে বইলো, আমি স্লাইড চেঞ্জ করে দিব আর কি, মানে আমার রিমোটে কাজ করবে। কই পারছো? কোনটা হয়েছে বলো? কিছু তো কয় না, ঘুমায়। 2 নাম্বার। 2 2। কি আবিরের কিছু আসে নাই? অন্য কারো কেউ কিছু আসে নাই? আচ্ছা, ক নাম্বার? সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে K1, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K2 হইলে কেসি ইকুয়াল টু কত? কেসি এর ইকুয়েশন কি ছিল? কে ফরওয়ার্ড বাই কি ছিল বলো তো? কে ব্যাকওয়ার্ড না? সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের যে অনুপাত, তাকেই বলে কিন্তু ওই উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক। সো তাহলে আমাদের সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক বলতেছে K1 আর পশ্চাৎ বিক্রিয়াটা হচ্ছে K2, তাহলে এটা ভাগ করতে হবে। তাহলে কি আসবে? K1 ইন্টু K2 টু দি পাওয়ার -1। তার মানে কোনটা? গ। বোঝো নাই বন্ধু? পিয়াল চন্দ্র, পিয়াল মনে হয় বিশেষ শর্তটা প্রয়োগ করছে। পিয়াল কি বুঝছিস আমার কথা? কেউ তো কিছু কয় না আমারে। বুঝছি ভাইয়া। হ্যাঁ বুঝছি। আচ্ছা, রাবো 17 করো দেখি। এই সমীকরণটির সাম্য ধ্রুবক K1, মাশাল্লাহ। এই সমীকরণের সাম্য ধ্রুবক K2। ও, K2 কত? তাহলে কি করা লাগবে? রিভার্স? না না, রিভার্স না, জাস্ট 2 দিয়ে ভাগ। 2 দ্বারা ভাগ। তাহলে K2 ইকুয়াল টু কি আসবে বলেন? K1 এর পাওয়ারে কত? হাফ। মানে কি কি লিখছি এগুলা বলতে বল। গ নাম্বার। K1 এর পাওয়ারে হাফ। হ্যাঁ, তাহলে কোনটা? গ। K2 ইকুয়াল টু রুট K1। এই যে। তাহার পরে জব 17, স্থির তাপমাত্রায় আয়তন পরিবর্তন কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় প্রভাব বিস্তার করবে? স্থির তাপমাত্রা আয়তন পরিবর্তন মানে চাপ। এইটা করলাম একেবারে প্রথমে। আজকের ক্লাস শুরু হয়েছে তো এটা দিয়ে মনে হয় নাকি? এই যে জব 17, এই প্রশ্নই তো। এই যে কিছু বোঝো নাই? বুঝছি। আরে 100% একই প্রশ্ন। কি প্রশ্ন? এরা একই জিনিস বারবার দিয়ে আমার কাছ থেকে নাটক করবে। এইটা ডিলিট। ওকে, তারপরের প্রশ্ন কি? নিচের উদ্দীপনা থেকে, ওরে বাবা কত, এইটাও তো করাইলাম না কেবল। ওই হ্যাঁ, এটাও করাইছেন। 3 জনের ঘনমাত্রা দেয়া ছিল, সাম্যাবস্থায় বাইর করতে বলছিল। এটাও করাইছেন। হ্যাঁ, 1 এর ক নাম্বার? 1 এর ফেরা ছিল। আরে কি রে ভাই, এরা তো লোক খারাপ। এটা করাইছি। সিলেট বোর্ড। 80% বিয়োজিত হয়, এটাও তো করাইছি। হ্যাঁ, এটাও করাইছেন। না, এটা করাই নাই। মোল ভগ্নাংশ নিয়ে কোনো আলোচনা আসে নাই। পারবি এটা তোরা? দেখ, তাকায় দেখ, পারবি না। ঘুমায় গেছে সবাই। ইজ দেয়ার এনিথিং দ্যাট ইজ নিউ কনসেপ্ট টু ইউ? আছে কি এরকম? পারবো। শিশু জিনিস ভাই। চলো এবার অম্লক্ষার সাম্যাবস্থা, অর্থাৎ এই অধ্যায়ের শেষ অংশটার মধ্যে আমরা ঢুকে গেছি, এবং যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং তোমাদের বছরও রীতিমতো আসবে। সো
অম্ল ক্ষার সাম্যাবস্থায়, এই ভিডিওটা সবার আগে দেখে নিবা, অনেকবার দেখতে বলছি, যদি না দেখি থাকো। আর কোনো একটা সার্টেন ভিডিও দেখলেও তোমার যদি কাজ না হয়, তোমার মধ্যে আত্মস্থ না হয়, তাহলে দেখতে থাকতে হবে, নিয়মটা হচ্ছে এটা আর কি। আচ্ছা, সো আমরা অ্যাসিড আর ক্ষারকে ডিফাইন করব আগে, যে কে অ্যাসিড কে ক্ষার, কি কি শর্ত হইলে তাকে অ্যাসিড বলবো, কি কি শর্ত হইলে সে ক্ষার হবে আর কি। সো আর্হেনিয়াস মতবাদ কি বলছিল বলো তো? প্রথমেই বলছিল কি দ্রবণ হওয়া লাগবে? জলীয় মাধ্যমে। জলীয় দ্রবণ। জলীয় মাধ্যমে যে কি করে বলেন তো? এইচ প্লাস দান করে, এইচ প্লাস দান করে, সে কি? অম্ল। সে অ্যাসিড। যে হাইড্রোক্সিল আয়ন দান করে সে হচ্ছে বেস। বেইজ হবে। উদাহরণ কি? HCl পানির মধ্যে দিলে সে হচ্ছে H প্লাস তৈরি করে আর হচ্ছে Cl মাইনাস বানায় ফেলে। সোডিয়াম হাইড্রোক্সাইড পানির মধ্যে দিলে কি করে? সে সোডিয়াম ক্যাটায়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন বানায় ফেলে। সো এইখান থেকে আমরা বলতে পারি যে এই ভদ্রলোক হইতেছে অ্যাসিড আর এই ভদ্রলোক হইতেছে বেস। এই এখন এই পদ্ধতিতে তুমি কয়েকজন এটা বলতে পারবো না, যেমন ধরো অ্যামোনিয়াটা বলা যাবে না, কারণ অ্যামোনিয়া জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আসলে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে না, পরোক্ষভাবে করে। অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, পরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে এটা তৈরি হয়, বাট সরাসরি হওয়া লাগবে আর কি। আচ্ছা, ব্রনস্টেড লাউডি মতবাদ কি বলছে? এটা বলছে জলীয় মাধ্যম হওয়াটা জরুরি না, যে কোনো মাধ্যমে। এই যে পিয়াল কি বলছে দেখো, যে কোনো মাধ্যম। এই পিয়ালের সাথে একটু সাবধানে কথা বলবো, বুঝলে? ওদের বরিশালে কিন্তু ওই যে ইয়া হইতেছে, ব্রিজ বোলা কি ঠিক বলছি না ভুল বলছি? জান না মানে কি বেড়া, তুই তো বানাবি, কয় জান না ভাবে আছে। তাহলে যে কোনো মাধ্যমে অ্যাসিড হোক, মানে সরি জলীয় দ্রবণ হোক, শুষ্ক মাধ্যম হোক, সলিড মাধ্যম হোক, যে কোনো মাধ্যমে যে প্রোটন দান করবে সে হচ্ছে অ্যাসিড। তাহলে এর উল্টাটা কি বলা যাবে? যে প্রোটন গ্রহণ করবে, যে প্রোটন হচ্ছে গ্রহণ করে সে হচ্ছে আমাদের বেস। ওকে, সো এখন ঘটনা হইতেছে, এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল হইতে পারে আমাদের বাবা অ্যামোনিয়া। অ্যামোনিয়া। অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করে সে কিসে পরিণত হয়? অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে অ্যামোনিয়াকে আমরা কি বলবো? সে একটা বেস। বেস। আচ্ছা, আবার HCl এর ক্ষেত্রে আমরা জানি যে পানি না থাকলেও সে প্রোটন তৈরি করে। এইবার লেখার সময় এখানে আর ওই ইয়াটা লেখা যাবে না, হ্যাঁ, পানিটা লেখা যাবে না। এই তো, সে যে কোনো মাধ্যমে এই কাজ করতে পারে, তার মানে হচ্ছে এটা অলওয়েজ একটা অ্যাসিড। হয়ে গেল, শেষ। এই এক্সাম্পলগুলো বইতে আরও দেওয়া আছে, আমি যে বইটা দিছি ওইখানেও দেওয়া আছে, একটু দেখবা। আচ্ছা, এইবার আসো এই মতবাদে। এটার নাম কি? লুইস মতবাদ। লুইস মতবাদ কি বলছে বলো? ও করছে কি, এখান থেকে টোকাইছে, যার যে কথাটা ভালো লাগছে সেটা নিয়ে গেছে, এটা ভালো কথা। আচ্ছা, এখানে আমরা প্রোটন নিয়ে কথা বলছিলাম, তাহলে এখানে কি বলবো? যে ইলেকট্রন কি করে বলো তো? দান করে, সে হচ্ছে কি বলেন? বেস। এই যে প্রোটন দান করলে যদি অ্যাসিড হয়, তাহলে উল্টা জিনিস দান করতেছে, তাই না? তাহলে কি হয়ে যাবে? বেস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার কি বলবো? যে ইলেকট্রন কি করে? গ্রহণ করে। গ্রহণ করে। তোদের উচ্চারণ গ্রহণ করে। গ্রহণ। আর একজন তো বরিয়াল্লা তো ঘরে নিয়া ভক্ষণ করে। কি ভক্ষ, সে হচ্ছে অ্যাসিড। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব বন্ধু বলো? আমরা এই উদাহরণ দিব হচ্ছে অ্যামোনিয়া থেকেই। কিভাবে দিব? এইবার আরেকটু এক্সট্রা জিনিস দেখাইতে হবে। পিয়াল চন্দ্র বলো কি দেখাইতে হবে এখানে? বরিয়াল্লা, তোমার দাদার মাথায় অ্যাসিড খার, তোমার ওই জায়গায় ব্রিজটা আমি বানাইতেছি কেন? এই কারণে এই মুক্ত জোর যে তুমি দিতেছো এটা দেখাইতে হবে। বোঝো নাই বন্ধু? আরে বলা। আচ্ছা, এরপরে বলো আমাকে, ক্ষারের বিক্রিয়া তো দেখলাম, অ্যাসিডের এক্সাম্পল কি হইতে পারে বলেন তো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা লিখতে পারি AlCl3। সে যখন ক্লোরাইড আয়নের সাথে বন্ধন যুক্ত হয় তখন কি তৈরি হয়? AlCl4 মাইনাস। এখানে কি মুক্ত জোড় ইলেকট্রন দেয় বলেন তো? ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়নের এক জোড়া একে দেয়। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অষ্টক সংকুচিত একটা যৌগ, সো সে হচ্ছে ইলেকট্রন গ্রহিতা। যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা অ্যাসিড বলে থাকি। এই যে হয়ে গেল। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আলাদা করে লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার বলে একটা ব্যাপার আছে। যেমন ধরো অ্যামোনিয়া,
অ্যামোনিয়া কি একটা লুইস ক্ষার না? হ্যাঁ। অ্যামোনিয়াকে লুইস ক্ষার বলে না। যেসব অ্যাসিড এবং ক্ষার চরিত্র উপস্থাপনের জন্য শুধুমাত্র লুইস মতবাদ লাগে, অর্থাৎ লুইস মতবাদ ছাড়া আর কোনো মতবাদ দিয়ে তাদের অম্ল বা ক্ষার চরিত্র প্রমাণ করা যায় না, তাদেরকে লুইস অ্যাসিড লুইস ক্ষার বলে। কিছু বোঝো নাই? বুঝছি। অ্যামোনিয়াকে আমি কি ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়ে প্রমাণ করতে পারতেছিলাম না যে সে হচ্ছে ক্ষার যাচ্ছিল? তাহলে অ্যামোনিয়া লুইস ক্ষার হবে না। কিন্তু তুমি এই চান্দুরে যদি প্রমাণ করতে চাও ব্রনস্টেড লাউরি বা আর্হেনিয়াস দিয়ে, পারবা না। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে লুইস অ্যাসিড। বোঝো না? বুঝছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা কোথায় ইউজ করি জৈব রসায়নে খুব বেশি পরিমাণে? কে পারবা? তাড়াতাড়ি বলো। ওই তো অনার্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বলতে হয় না। অ্যালকাইলেশন অ্যাসাইলেশন অনেক রকমেরই আছে, বলতে হয় ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ায়। ফ্রিডেল ক্রাফটসের যে অ্যালকাইলেশন অ্যাসাইল বরিয়াল্লা তোর লঞ্চে উড়ায়া তোরে আমি ফিডামো বললি, তুই মোরে সেনো মনু বর্ষ মনু ডাইলে লবণ দেশো না দেবা এটা বইলে যাওয়া। এই ঘোড়া টিমগুলো বলতে ভালো লাগে না। বিভিন্ন মতবাদের সীমাবদ্ধতা সফলতা এগুলো দেখে নিস আর কি, ঠিক আছে? এ কে কি পারে না পারে এগুলো পরীক্ষায় আসবে না আর কি। বাট স্লাইডে যেহেতু ঢুকাইছি আমি এই বছর, আমার মুখ হচ্ছে পোড়া মুখ, এটা হবে আর কি, এগুলা দেখবা। আচ্ছা, যেমন ধরো অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন ছিল, আর BF3-তে বোরনের কি ছিল? এক জোড়া ফাঁকা ইলেকট্রন, মানে ফাঁকা অরবিটাল ছিল না? তাহলে এই দুজন কি করবে বললাম তো? একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যাবে, এই মুক্ত জোড় ইলেকট্রনটা এর মধ্যে ঢুকাই দিবে, তখন আমরা একটা যৌগ পাবো NH3BF3। বুঝেছো? সো তাহলে তোমার এই যে বিক্রিয়াটা লিখতেছি আমি, অ্যামোনিয়ার সাথে BF3 এর বিক্রিয়া, এইটা কিন্তু বিক্রিয়ার প্রোডাক্টটা আমরা জানি NH3BF3 হয়। এটা একটা কি কেমন বিক্রিয়া বলেন তো? এটা কিন্তু একটা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। এখানে অ্যামোনিয়ার যে নাইট্রোজেন তার এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, আর BF3-তে বোরনের কিছু নাই, মানে ফাঁকা অরবিটাল আছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, খেয়াল রাখো আর কি। এবং যেখানে এসএসসি সিলেবাসে একটা সংযোজন বিক্রিয়া। হয় SSC সিলেবাসে এটা সংযোজন বিক্রিয়া। সেই দিন ক্লাসে এক ফোলারে যে ঝাড়িটা দিছি অফলাইনে, ক্লাস 10-এর, মানে SSC 26, ওদেরকে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা পড়াচ্ছি। তো ওইখানে বললাম যে তোমাদের এখানে যে ক্লাসিফিকেশনগুলো দেখাইছে এগুলোর অধিকাংশ হচ্ছে ভুল। ও কয় যে হে হে তাহলে বইতে লিখছে কেন, হে হে, মানে বুঝোস না বাচ্চা। তো আমার ক্লাস নতুন নতুন করে, পরে যা যা দেখাইলাম। তবে কপাল ভালো কি ওগুলো দেখানো গেছে, তার কারণ ছাত্র ভালো। যদি বলদ হইতো তাহলে ওকে আমি যুক্তি দিলেও কিন্তু বুঝতো না। বোঝো না এই ব্যাপারটা? বুঝছি। ও দেখছে আর খালি হা করে কানছে, কিন্তু ওর জায়গায় কোনো বোকা ছেলে পেলে হইলে আমি তার সাথে কোনো কথাই বলতাম না। ও হাসতো, আমি হাসতাম, হ্যাঁ রাইট, বইতে কি ভুল থাকে। এই জন্য বলে বোকার সাথে তর্কে যাইতে হয় না। এইগুলো দেখিস রে বাবা, কার মতবাদের সফলতা ব্যর্থতা, ঘোড়ার ডিম। হ্যাঁ, এইগুলাতে হয় কি, এই যে এইগুলা হচ্ছে সেরে কি, বুঝছো? মানে তুমি মনে করো যে এটাই কোরআন, এটাই হাদিস, এর বাইরে কিছু নাই, এটাই মন থেকে সেরে কি আর কি। অনুবন্ধী অ্যাসিড ও ক্ষার কাকে বলে? প্রথম কথা, অ্যাসিডের অনুবন্ধী হয় একটা ক্ষার, ক্ষারের অনুবন্ধী হয় হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিড। সো দ্বিতীয় কথা হচ্ছে অ্যাসিডের যা কাজ তাকে আমরা একবার করাবো, ক্ষারের যা কাজ তাকে আমরা একবার করাবো। যার যেটা কাজ একবার করাবো, করানোর পর নতুন যে জিনিসটা হবে সেটা হবে আগের জিনিসটার অনুবন্ধী। কিছুই বোঝো নাই, চলো উদাহরণ দেখি। অ্যাসিডের কাজ কি? প্রোটন ছাড়া। তো ধরো HCl, এটার কাজ যা, তাকে এটা করায় ফেলো। তাহলে H+ ছেড়ে দিবে, ছাড়ার পরে কি থাকবে? Cl-। তাহলে এখন ও তোর চাকরি করছে, তাহলে এটাকে আমরা প্রমাণ করতে পারতেছি সে একটা অ্যাসিড, কারণ সে প্রোটন ছাড়ছে। তাহলে অ্যাসিড থেকে কি আসে বলেন তো? অনুবন্ধী কি? ক্ষার। বোঝো না? তাহলে এইটা হচ্ছে ওর অনুবন্ধী ক্ষার হবে। কার অনুবন্ধী ক্ষার? এটা হচ্ছে আমরা বলবো HCl এর। তাহলে HCl এর অনুবন্ধী ক্ষারকে, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন। আবারও বলতেছি, অ্যাসিডের অনুবন্ধী বের করার জন্য অ্যাসিডের যা কাজ এটা একবার করাবা। প্রোটন ছাড়া তার কাজ ছিল, প্রোটন ছাড়াই দিলাম। ছাড়ানোর পরে বাকি যা থাকবে সেটাকে আমরা বলবো ওই আগের যে জিনিসটা ছিল সেটার অনুবন্ধী। আগের জিনিসটা যেহেতু অ্যাসিড ছিল, তাহলে এর অনুবন্ধী কি হবে? ক্ষার হবে। বুঝেছো? আচ্ছা, এবার বলো তো বন্ধু, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী কি আসবে আমাদের? সালফিউরিক অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে কি তৈরি করে বলো? দুইটা প্রোটন যোগ হচ্ছে সালফেট আয়ন। বুঝিয়াছো কি? বোঝো নাই বন্ধু? বুঝছি।
আচ্ছা, তাহলে এখন এটা যখন হবে তখন তুমি এখানে কি লিখবা? সালফেট আয়নটা কি বলো তো? একটা অনুবন্ধী ক্ষার, তাই না? কার অনুবন্ধী ক্ষার এটা? H2SO4 এর। দেখছো, পিয়াল পর্যন্ত বলতেছে এটা। তুমি আরে তুমি শ্বেতাব না ভাই, চন্দ্র, হয় নাই। কি হয় না, কি সমস্যা? যাকে যেটা করার কথা তাকে সেটা চুপ। একবার করে আরে 25 বলো তাড়াতাড়ি, কি কি সমস্যা হয়েছে? কেউ কয় না, জানি না। জানি না। ভাই সালফেট হবে না। SO4 মাইনাস হবে। মুই কি ডাইলে লবণ দেশি নাকি দেই নাই এইয়া মুইয়া জানে না। পিয়াল রে পিয়াল, তোরে যে কিলামো আমি, কিছুই বোঝো না এখনো পিয়াল। বুঝছি। তোমার নাম পিয়াল তাই না? আচ্ছা, বলছিলাম কি, যার যেটা করার কথা তাকে সেটা একবার করাইতে হবে। তুমি এখানে প্রোটন ছাড়াইছো কয়বার? 2বার। দুইবার। এটা করা যাবে না, প্রোটন ছাড়াইতে হবে কয়টা? একটা। একটা ছাড়ানোর পরে বাকি থাকে কি বলেন তো? এখানে থাকে হচ্ছে এইচ, বলো। HSO4 মনু, এইবার ডাইলে লবণ দেছো, এতক্ষণ দেশালে না। এইটা হচ্ছে অনুবন্ধী ক্ষার সালফিউরিক অ্যাসিডের। এই বুঝেছো? এটা পরীক্ষা আসে প্রচুর, খেয়াল রেখো, ভুলে যেও না। এই যে তোমাকে বলিছে HCl এর অনুবন্ধী কিডা বের করো, এইটার জন্য আমাকে কেন লাগবে তোমার বলো? সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী বাইর করতে, এখানে অ্যামোনিয়ার অনুবন্ধী বাইর করতে। একটু ভাবো তো, অ্যামোনিয়া কি একটা ক্ষার না? সো ক্ষার হইলে ওকে আমরা কি করাবো বলেন তো? H প্লাস গ্রহণ করো। এইচ প্লাস গ্রহণ করাবো। যশোর থেকে আবির বলতিছে। যশোর না কুষ্টিয়া, কোনটা? কুষ্টিয়ার লোকের ভাষা তো এরকম না। যশোর না আপনার পাবনা? রে সর্বনাশ, তাহলে এটা কি হবে? অ্যামোনিয়াম আয়ন হবে। এই যে প্রোটন গ্রহণ করলো, তাহলে অ্যামোনিয়াকে আমরা কি বলবো? এটা হচ্ছে একটা বেইজ। সো বেইজ করার পরে এটা কি তৈরি হয়েছে তাহলে বলেন তো? এটা তৈরি হয়েছে অনুবন্ধী কি অম্ল। অম্ল। অ্যাসিড। কার অনুবন্ধী অম্ল? অ্যামোনিয়া এর। বুঝেছো বন্ধুরা? বুঝছি। খুব বুঝলে। আর এই দুটা তো দেখাইলাম একটু আগে। এই যৌগের নাম কি বলেন? এটা কইতে না পারলে আর পড়াশোনা করার দরকার নেই। হেইস, বলবো ভাইয়া? কেন বলবা? তোমাকে এখানে তো আসতে বলি নাই, এখানে তুমি তো চুপ করে নীরব দর্শক দেখবা। বলো বলো বলো। কেউ পারবা না? হায় হায়, মিথাইল অ্যামিন। আচ্ছা, এটা কি অ্যাসিড না ক্ষার? তাড়াতাড়ি বলেন। এই কি প্রোটন ছাড়বে নাকি নিবে, কোনটা? হায় রে, তোদের দিয়ে আমি কি আশা করতে পারি? এখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে না নাইট্রোজেনের। অ্যামিনগুলো সবাই ক্ষারধর্মী, কিছু মনে নাই? তাহলে এ যদি ক্ষার হয় তাহলে একে কি করাইতে হবে আমাদের? প্রোটন গ্রহণ করাইতে হবে। কিছু বোঝো নাই? বুঝছি। খুব বুঝছো। আমি বলে দেওয়ার পরে তোমার মনে পড়ে তো লাভটা কি? বলো বলো, এটার প্রোডাক্ট কি হবে তাড়াতাড়ি? CH3 বন্ড বলেন। NH3 প্লাস। এই যে হাগামোতা কোতাপাদা করো, এটা যে কেন করো আমি এটা বুঝি না। মানে এই সহজ সহজ জিনিসগুলা, খোদা তালা। আচ্ছা, মিথাইল অ্যামোনিয়াম আয়ন হবে এটা। আর যাই হোক, তাহলে এটা কি হবে আমাদের? অনুবন্ধী কি বলেন? অ্যাসিড না ক্ষার? এরা যে কি বলো দেখ একটা, কাদেরকে নিয়ে বসছি আমি। কার্বনিক অ্যাসিডের থেকে কি হবে? 2টা প্রোটন বের করে দিব নাকি একটা? কোনটা? একটা বের করার পরে এরকম থাকবে, তাহলে এটা কি হবে? অ্যাসিড নাকি ক্ষার বলো? HCO3 মাইনাস। খার। আচ্ছা, এই ফসফিন করে নিও, ফসফোনিয়াম আয়ন হবে। আচ্ছা, এবার আসো অনুবন্ধী যুগলের জন্য এই সূত্রটা একটু মনে রাখবো। এই কে এটা যদি কোনো একটা অ্যাসিডের হয়, যে কোনো অ্যাসিডেরই হইতে পারে, তাহলে এই কেবিটা হবে কি বলো তো? ওই অ্যাসিডের অনুবন্ধী যুগলের। অনুবন্ধী যুগল মানে বুঝিছো? অ্যাসিডের অনুবন্ধী কে হয়? ক্ষার। তাহলে যে কোনো অ্যাসিডের কে আর যে কোনো ক্ষারের কেবি নিলে কিন্তু হবে না। এইটা যে কোনো অ্যাসিডের নাও তোমার ইচ্ছা, কিন্তু এই কেবিটা নেওয়া লাগবে ওই অ্যাসিডেরই অনুবন্ধী যুগলের। তাহলে এই দুইটার গুণফল কি হবে? পানির আয়নিক গুণফলের সমান। পানির আয়নিক গুণফলের মান কত মনে আছে আপনাদের? 10⁻⁻⁻⁴
14। তবে একটু জেনে রাখো এই মানটা কিন্তু কত তাপমাত্রায় জানো, এটা কিন্তু 25°C। টেম্পারেচার বাড়লে কিন্তু কেডাব্লিউ এর মান বাড়ে, কারণ পানির বিয়োজন বাড়ে আর কি। খেয়াল রেখো, আবারও বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, টি বাড়লে কেডাব্লিউ বাড়ে। এমসিকিউতে আসলে দেখো, পানি এর অনুবন্ধী অম্ল আর ক্ষার কি, এই প্রশ্নটা প্রায়ই আসে, প্রচুর গুরুত্বপূর্ণ, খ নাম্বারের প্রশ্নে আসে। পানি এর অনুবন্ধী অম্ল ক্ষার কি? পানির যখন অনুবন্ধী অম্ল বাইর করতে যাব তখন পানি থেকে আমরা প্রোটন ছেড়ে দিব, সরি ভুল বলছি আর কি, যাই হইলো। প্রোটন ছেড়ে দেওয়ার পরে এই যে প্রোটন বের হয়েছে, তাহলে একে বলবো আমি অ্যাসিড, তাহলে বাকি থাকে কি OH মাইনাস না, এটা হচ্ছে তাহলে H2O এর কি বলেন তো অনুবন্ধী খান ক্ষার। তাহলে এবার আমি ওই বিক্রিয়াটা আরো একবার লিখতেছি, বলেন এবার এইটাকে নিয়ে কথা বলবো আমি, যে OH মাইনাস ছেড়ে দিছে সে, যদি সে OH মাইনাস ছাড়ে তাহলে বলেন তো এই বস্তুটা কি থাকবে? এইটাকে আমাদের এখন বলা লাগবে হচ্ছে কি বেইজ। ক্ষারের কাজ ইয়া ছাড়া, তাই না, হাইড্রোক্সিল ছাড়া। আসলে অনুবন্ধী যুগলের কনসেপ্টটা মানে আসছে কোত্থেকে বলেন তো আমাকে একটু। এটা আসছে হচ্ছে তোমার তোমার একটু কাজ আছে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই 2 মিনিটের মধ্যে একটা ব্রেক দিচ্ছি, তোমার একটু বাইরে যাওয়া লাগবে, যে টাকা ক্যাশ আউট করে নিয়ে আসা লাগবে, হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা করেন, তাহলে এটাকে আমরা কি করাইতে হবে বলো তো? প্রোটন গ্রহণ করাইতে হবে। গ্রহণ করাইলে সে কি তৈরি করবে এখান থেকে বলো? H3 হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। তাহলে লিখবো আমরা H3O+। এই H3O+টাকে আমরা বলবো হচ্ছে কি বলবো? পানি এর অনুবন্ধী অম্ল। অম্ল। অম্ল, এই তো শেষ। ওকে, তারপরে এটা করো তোমরা তাড়াতাড়ি, আমি একটু আসতেছি, ওই যে একজনকে টাকা পাঠানোর জন্য ক্যাশ আউট করে নিয়ে আসতে হবে। বাইসালফেট আয়ন লিখছো? লেখা হয়েছে খাতায়? হ্যাঁ, লেখা হয়েছে। হয়েছে। বাইকার্বনেট আয়ন, এটার মানে উভধর্মী পদার্থ প্রমাণ করো। আচ্ছা পানি যে উভধর্মী তাহলে প্রমাণিত হয়েছে তো? পানি পানি নিজেও কিন্তু উভধর্মী, কারণ হচ্ছে পানি থেকে মানে পানি প্রোটন ছাড়তেও পারে, আবার পানি প্রোটন গ্রহণও করতে পারে, সো পানিকে আমরা উভধর্মী বলবো। আবার বাইসালফেট আয়ন এটার উভধর্মী পদার্থ প্রমাণ করো, আবার বাইকার্বনেট আয়ন উভধর্মী পদার্থ প্রমাণ করো। আচ্ছা এটাও করো, প্রদত্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করে অনুবন্ধী অম্লক্ষার যুগল চিহ্নিত করো, তাড়াতাড়ি করো, আমি আসতেছি, আমার হয়তো বা 4-5 মিনিট লাগবে আর কি। এগুলো আমার দেখাইতে হবে নাকি? না না, পারবো না। প্রোটন গ্রহণও করতে পারে, ছাড়তেও পারে। এটা যদি দেখাই HSO4 মাইনাস, এখান থেকে প্রোটন ছাড়াইলে কি হবে? H প্লাস SO4 2 মাইনাস। 2 মাইনাস আবার এই বস্তুটা কি করতে পারে? প্রোটন গ্রহণ করতে পারে। গ্রহণ করতে পারে। প্রোটন গ্রহণ করলে কিসে পরিণত হবে? সালফিউরিক অ্যাসিডে। তাহলে এই যে H2SO4 হইলো, শেষ। তাহলে প্রোটন গ্রহণ এবং ছাড়তেও যেহেতু পারে, উভধর্মী, এটাও একই কাহিনী। ওইটাই একই। এটা কি করছো? এটা উৎপাদন হয় হলো H3O প্লাস। প্রোটনে ছাড়ছে, প্রোটন ছাড়ার ফলে সে কিসে পরিণত হয়েছে? NO2 মাইনাসে যোগ, ওই প্রোটনটা এ গ্রহণ করে পরিণত হয়েছে H3O প্লাসে। তাহলে এবার আমরা কি করব? এটারে বলবো হচ্ছে অম্ল। অম্ল। তাহলে এর অনুবন্ধী কোনটা? এটা না, তাহলে এটা হচ্ছে ক্ষার। তাহলে এটাকে যদি নাম দেই ক্ষার 1, তাহলে এটা হচ্ছে অম্ল 1। আবার এ হচ্ছে ক্ষার হিসাবে কাজ করছে, তাহলে এ হচ্ছে ক্ষার 2, তাহলে এটা হচ্ছে অম্ল 2। এই তো, এটা কি হবে? H2S থেকে প্রোটন ছেড়ে দিবে, তাহলে এখানে আমাদের তৈরি হবে HS মাইনাস, যোগ হচ্ছে এখানে প্রোটন গৃহীত হইলে NH3 তো ছিলই, NH4 প্লাস। প্লাস। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অম্ল, তাহলে এর ক্ষার হচ্ছে এটা, তাহলে এটাকে যদি নাম দেই ক্ষার 1, তাহলে এটা অম্ল 1, তাহলে এটা আবার কি হবে? ক্ষার 2, তাহলে এটা হচ্ছে অম্ল 2। অনুবন্ধী যুগল, এটা যুগল, এটা পেয়ার, আর এটা হচ্ছে পেয়ার। এই তো সহজ। ওকে, তাহলে এবার আসো, অ্যাসিড আর ক্ষারের বিয়োজন ধ্রুবক কাকে বলে? অ্যাসিডের যে বিয়োজন বিক্রিয়া সেটার যে ধ্রুবক মানে সাম্য ধ্রুবক, সেটাকে আমরা বলি হচ্ছে ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের যে বিয়োজন বিক্রিয়া সেটার যে সাম্য ধ্রুবক। তো অ্যাসিডের একটা বিয়োজন বিক্রিয়া কেমন হইতে পারে? একটা অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া
ও এটা কি অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া কেমন হবে বলো? বিয়োজিত হবে। একটা অ্যাসিডের সংকেত ধরে নিতে হবে। কি ধরে নেওয়া যায়? ধরো এইচ এ, তাহলে এইচ এ যখন বিয়োজিত হবে তখন কি তৈরি হচ্ছে? এইচ প্লাস যোগ হচ্ছে এ মাইনাস। তো এই বিক্রিয়াটা যদি আমরা কেসি লিখি, সেই কেসিটা কি আসবে? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে এ মাইনাস আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে এইচ এ এর ঘনমাত্রা। এই কেসিটাকে আমরা বলি হচ্ছে কে এ। কে এ এখন বলো অ্যাসিড যত সবল হবে, এইচ এ যত সবল হবে, কে এ তত কি বাড়বে নাকি কমবে? বাড়বে। যত সবল হবে কে এ তত বেশি হবে। তার কারণটা হচ্ছে বিক্রিয়ার সামনের দিকে যাবে বেশি করে, পৃষ্ঠা উল্টাইলে তো সমস্যা শব্দ হয়। ওকে, তাহলে এইচ এ যথেষ্ট সবল হলে, যথেষ্ট সবল হলে বলো তো তখন এই থার্ড ব্র্যাকেট এইচ এর মানটা কত হবে? সাম্যাবস্থায় এইচ এর ঘনমাত্রা 0 টেন্ডস টু 0। তাহলে অতএব সবল অ্যাসিডের জন্য কে এ এর মান আমরা লিখব ইনফিনিটি। ইনফিনিটি, বেসিক্যালি আনডিফাইন্ড আর কি, সামথিং বাই 0। ওকে, তাহলে একইভাবে আমরা কোনো একটা ক্ষারের জন্য যদি চিন্তা করি, ক্ষারের সংকেত ধরে নিলাম BOH, তাহলে এটা যখন বিয়োজিত হবে তখন B প্লাস হবে আর হবে হচ্ছে OH মাইনাস। তাহলে এইটার যে সাম্য ধ্রুবক কেসি, সেই কেসি এর ইকুয়েশনটা আমরা কি পাবো? B প্লাস আয়নের ঘনমাত্রা OH মাইনাস আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে BOH এর ঘনমাত্রা। এই কেসিটাকেই আদর করে কিভাবে ডাকে? কেবি বলে ডাকে। এখন বলো কি বলবো আমরা? ওই বস্তুটা যত সবল হবে, কেবি তত বেশি হবে। এই তো বুঝে গেছো। একই তাহলে জিনিস, একই কে জিনিস। এর জায়গায় কেবি। হ্যাঁ, তাহলে এবার লিখবো আমরা এইচ বি তো ধরি নাই, কি ধরছিলাম? BOH যত সবল হবে, এখানে লেখা লাগবে কি? কেবি তত বেশি হবে। তাহলে তারপরে কি বলবো? এই BOH যাকে ধরছিলাম, সেই BOHটা যদি আমাদের পুরোপুরি সবল হয়ে থাকে, এরকম যদি হয়ে থাকে, BOH tends to 0 তাহলে এই BOH এর ঘনমাত্রাটা হয়ে যাবে সাম্যাবস্থায় 0-র মতো। তখন আমাদের কেবি আসবে হচ্ছে ইনফিনিটি। এই তো একই জিনিস, বুঝেছো? তার মানে কে কেবি যত বেশি, অ্যাসিড বা ক্ষার তত সবল। এই যে এগুলো আর এই পেজ দুইটা লাগবে না, অ্যাসিডের কে নির্ণয়, ক্ষারের কেবি নির্ণয়, এই দুইটার জন্য জায়গা রাখছিলাম, ওইখানে দেখাই দিছি, শেষ। এই জন্য এন্ড গেম, দ্রুত করতে হবে সব কিছু, ঝিমাইলে হবে না। যেমন আমি আজকে ঝিমাইতেছি, আমার মন ভালো নাই। যে অ্যাসিডের কে এর মান যত বেশি, তা তত কি বলুন তো? সবল অ্যাসিড। যে অ্যাসিডের, যে ক্ষারের কেবি এর মান যত বেশি, সেটা কি হবে তত? বলো। সবল। সবল ক্ষার। সবল। এই তো হয়ে গেছে। তারপরে কি বলবো? সবল অ্যাসিডের কে এর মান কি হবে? সবল অ্যাসিডের কে এর মান ইনফিনিটি। সবল অ্যাসিডের আলফা এ এর মান কত বলো? আলফা এ মানে বুঝছো তো, বিয়োজন মাত্রা কত হবে? ইনফিনিটি নাকি? 100%। এটা হচ্ছে 100%, বা এটাকে আমরা বলি হচ্ছে 1। ওইখানে কি বলা যাবে? একই কথাগুলোই বলা যাবে, ঠিক আছে না? সবল ক্ষারের কেবি এর মান হবে ইনফিনিটি। জিরো। ওকে, বুঝলাম। মনে রাখিতে হইবে, মনে না রাখিলে এগুলোর কোনো মানে নাই। কে ঢুকলো এখন এতক্ষণ পরে ক্লাসে? ইয়াল আচ্ছা, এটা কি? পানির স্ববিয়োজন দেখতে হবে, পানি নিজে নিজে ভেঙে যায়, এটাকে বলে অটো প্রোটোলাইসিস। পাইরোলাইসিস না, সরি, প্রোটোলাইসিস। পানি কি খুব বেশি ভাঙে নাকি অল্প ভাঙে বলেন তো? খুবই সামান্য ভাঙে, বেশি একটা ভাঙতে চায় না। সো মোটামুটি যদি 1 লিটার পানি নাও, তাহলে ওইখান থেকে কত মোল ভাঙতে দেখা যায় বলেন তো? হলো, এখানে পাওয়া যায় 10⁻⁻7 মোল, আর ওইখানেও পাওয়া যাবে তাহলে 10⁻⁻7 মোল, সমান সমান পরিমাণে। তাহলে এই বিক্রিয়াটার যদি আমরা একটা কেসি বাইর করতে চাই, এই কেসিটা কি আসবে? এই কেসি আসবে হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু OH মাইনাস আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে কি হবে? অবিয়োজিত পানির ঘনমাত্রা। কারণ পানি যেহেতু খুবই সামান্য ভাঙছে, তো এটার পরিমাণ তো কনস্ট্যান্ট। তাহলে আমরা এর পরের লাইনে লিখতে পারি কেসি, এটার সাথে এটাকে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে একটা ধ্রুব মান পাবো আমরা। সেই ধ্রুব মানটা হচ্ছে এটা, এই বস্তুটা।
এখন এই দুইটার তো মান আমরা জানি, আর এই দুইটার গুণফলকে আমরা একসাথে লিখে দেই হচ্ছে কি বলেন তো, কে ডাব্লিউ। সো কে ডাব্লিউ হচ্ছে এটা, কে ডাব্লিউ এর মানটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 10⁻⁻14। এই সহজ জিনিস। ওকে, তাহলে কে ডাব্লিউটাও আসলে এক প্রকারের কি বলেন তো, কেসি। কে ডাব্লিউটা এক প্রকারের কেসি। এখন কথা হচ্ছে যেহেতু তাপমাত্রা, আচ্ছা এই বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপহারী জানো? এই বিক্রিয়ার ডেল এইচ কি মনে রাখো? ভাঙছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, তাপ উৎপাদী নাকি তাপহারী? তাপহারী। এই বিক্রিয়ার ডেল এইচ হচ্ছে পজিটিভ। তাহলে তাপমাত্রা বাড়াইলে, জেনে রাখবো, টি বাড়াইলে কে ডাব্লিউ কি হয়, বাড়ে নাকি কমে বলো? আরে বাড়ে রে বাবা। তাপমাত্রা ও তো হ্রাস পাচ্ছে, ভাঙলেই হ্রাস পাচ্ছে। তাহলে তুমি যদি তাপমাত্রা বাড়াই দাও ও আরো আরো ভাঙবে, কারণ তুমি তাপ বাড়াইলে তো ও তাপমাত্রা কমাইতে চাইবে। তাপমাত্রা কমানোর উপর আরো ভাঙতে হবে। যদি সামনের দিকে আগায় তাহলে কেসি এর মান বাড়বে, মানে কে ডাব্লিউ এর মান বেড়ে যাবে। সোজা কথা, বেশি বেশি আয়ন তৈরি হবে। এই ওকে, সো এখন ঘটনা হচ্ছে এই ব্যাপারটা দেখে আমাদের বোঝা উচিত যে এই বস্তু দুইটার গুণফল যেহেতু কনস্ট্যান্ট, এই বস্তু দুইটার গুণফল যেহেতু কনস্ট্যান্ট, তাহলে একটা কাজ করা যায়, সেটা হলো পিএইচ স্কেল বানানো যাবে এখান থেকে। এই বস্তু দুইটার গুণফল যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোনো একটা সিস্টেমে এইটার মান যদি বাড়ে তাহলে ওই সময় এইটার মান আবার কমে আসবে। সো এইখান থেকে বিজ্ঞানী সোরেনসেন একটা কাজ করছিলেন, বোথ সাইডে লগারিদম নিছিলেন। তাহলে লগ অফ কি লেখা যাবে, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, একবারে লিখে দিই বড় হয়ে গেছে, লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যোগ লগ অফ ও এইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, এইটা ইকুয়াল টু -14 চলে আসবে শুধুমাত্র। আর লগ 10 এর মান তো 1, বুঝতে পারছিস কি? পরের লাইনে আমরা কি করব, ওই মাইনাসটাকে দিয়ে বোথ সাইডে গুণ করে দিব। তাহলে এখানে কি থাকবে, এখানে এই বস্তুটা থাকবে, শুধুমাত্র সামনে একটা কি থাকবে বলেন তো, মাইনাস থাকলো। ওকে, প্লাস, এই প্লাসটাকে রেখে দিলাম। এরপর আবার একটা মাইনাস বসাই দিয়ে আমরা এই পুরো জিনিসটাকে লিখে দিব, এইটা এইখানে একটা শুধু ব্র্যাকেট। আচ্ছা, ইকুয়াল টু, এই মাইনাসটা থাকবে না, শুধুমাত্র হবে 14। তারপরে বিজ্ঞানী সোরেনসেন খেয়াল করলো যেটা কাণ্ড ঘটানো যায়, সেই কাণ্ডটা হইতেছে এই পুরা বস্তুটা দেখতে যেমন, এখানেও দেখতে ওই রকম, দেখছেন? সো এইটাকে নাম দিলেন পিএইচ, আর এটাকে নাম দিলেন তাহলে পি অফ ওএইচ। তাহলে আমরা কি লিখবো এবার, আমরা বলতে পারি অতএব পিএইচ এর মান আর পি অফ ওএইচ এর মানের যোগফল কি হবে, 14 হবে। এটা হচ্ছে আমাদের পিএইচ নির্ণয়ের মূল সমীকরণ। আর সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা, যে যেহেতু লগ অ্যাপ্লাই করা হয়েছে, লগারিদম মানে যেহেতু গাণিতিক ম্যাগনিফায়ার, সো আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনও অনেক বড় করে দেখতে পারবো। কোনো একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা খুবই সামান্য ছিল, এবং সেই সামান্যটা আবার সামান্য পরিমাণে যদি চেঞ্জ করা হয়, এটা আমাদের চোখে ভিজিবল হয় না, দশমিকের পরে অনেক দূর যায়, তারপরে পরিবর্তন দেখা যায়, আমরা ইগনোর করি। কিন্তু এখন যেহেতু লগারিদম নেওয়া হচ্ছে, জিনিসটা খুব সহজেই আমাদের কাছে ভিজিবল হবে। বুঝিয়াছো? বোঝা না? বুঝছি। সো এই কাণ্ডটা করছেন আর কি, যে দ্যাটস হোয়াট ইউ কল পিএইচ স্কেল। তাহলে পিএইচ স্কেল মূলত বানানো হয়েছিল খুবই কম ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণের জন্য, যেটাকে আমরা যে কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করি এটা ঠিক না। ওকে, যাই হোক, এখন ঘটনা হচ্ছে তাহলে এবার একটু ভাবো, যে দ্রবণটা নিরপেক্ষ, যে দ্রবণটায় অম্ল এবং ক্ষারের পরিমাণ সমান, সেই দ্রবণে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা সমান। তার মানে এটারও যা পরিমাণ হবে এটারও তাই পরিমাণ হবে। তাহলে টানতে টানতে বলা যায় পিএইচ এর মানও যা হবে, পি অফ ওএইচ এর মানও তাই হবে। তার মানে অতএব নিরপেক্ষ দ্রবণে পিএইচ এর মান ইকুয়াল টু কি হবে, পি অফ ওএইচ এর মান, যেটার মান আসলে কত হওয়া লাগবে, 7 হওয়া লাগবে, কারণ দুইটা যোগফল তো 14। তাহলে এখন এইখান থেকে আমরা একটা স্কেল বানাই ফেললাম। কি স্কেল বানাইলাম, মাঝখানে 7 থাকবে আমাদের স্কেলের, আর সর্বোচ্চ ভ্যালুটা হবে হচ্ছে কত বলেন তো, 14। তাহলে ডেফিনেটলি লোয়েস্ট ভ্যালুটা এই পাশে 0 হওয়া উচিত, কারণ 0 মানে 7 যদি মিড পয়েন্ট আর 14 যদি এই পাশের পয়েন্টটা হয়, তোমরা এই যে জ্যামিতিতে করছো তাই না, বহির্বিভক্তি বিন্দু বের করা, তাহলে ওই পাশে 0 হওয়ার কথা। সো তাহলে আমরা বুঝতেছি কি, যে অ্যাসিড যত ঢালতে থাকবো তত ওই দ্রবণের পিএইচ এর মান, বলো দেখি, বাড়তে থাকবে নাকি কমতে থাকবে? যত অ্যাসিড ঢালতে থাকবো, এই যে এদিকে যদি যাইতে থাকে, কমতে থাকবে। তাহলে হচ্ছে এই পাশে আমাদের কমতে থাকবে, রাইট? যত অ্যাসিড ঢালবো তত পিএইচ এর মান কমতে থাকবে। আচ্ছা, কারণ নেগেটিভ লগ আছে কিন্তু এখানে, শুধু লগ না। তাহলে এদিকে আসলে হচ্ছে আমরা বলবো দ্রবণটা কি হয়েছে, অম্লীয়। অম্লীয়। কিভাবে জানি লেখে অম্লীয়,
কি জানি ওই যে আল্লাহ জানে, আচ্ছা অম্লীয়। আর ওদিকে গেলে আমরা বলবো দ্রবণটা কি হচ্ছে, ক্ষারীয় হচ্ছে। তবে এই যে 0 আর 14 যে লিমিট, এটা কিন্তু খুবই কম ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণের জন্য। যদি বেশি ঘনমাত্রার অ্যাসিড হয় তাহলে 0 থেকে বামে চলে যেতে পারে নেগেটিভে, আবার যদি বেশি ঘনমাত্রার অ্যাসিড হয় তখন কিন্তু 14 পার হয়ে ওদিকে চলে যেতে পারে। এবং এটা কিন্তু পিএইচ স্কেল, এটা কিন্তু পি অফ ওইচ স্কেল না। পি অফ ওইচ স্কেল নিয়ে আমরা হয়তো অ্যাডমিশনের সময় কথাবার্তা বলবো, এটা আমি সবার সাথে বলি না, আমার কষ্ট লাগে আর কি। মানে ধর একটা ব্যাচের মধ্যে 60 জন অফলাইনে, সেই যা যদি 2টা ফোলা থাকে বা একটা ফোলা 2টা মাইয়া থাকে বা একটা মাইয়া 2টা ফোলা থাকে, যার আসলে ওই জ্ঞানটা নেওয়ার মতো ক্ষমতা আছে, তা ওই ব্যাচের সামনে তো ওই সব কথাটা তোলা যায় না। পিএইচ নিয়ে কষ্ট করে মরে যাইতেছে, মানে ও কনসেপ্টগুলো গোলায় ফেলতেছে, তাহলে তো হবে না। বিশ্বাস করো ভাই, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, সেলফ টট, পেঁচায় গুচায় ফেলে না, আউলায় ঝাউলায় ফেলে না। তুমি যদি বারবার বলো আর না ভাই আমি না পেঁচায় ফেলি, কি করতাম? তুমি নিজের মনের মধ্যে সাজাচ্ছ না ব্যাপারগুলোকে, কোনো একভাবে তুমি কল্পনায় অত গভীর যাইতে পারতেছো না যে তোমার এলোমেলো যেন না হয়। বেশি বেশি কি করতে হবে? এখন কারো কারো হচ্ছে বেশি বেশি চর্চা করা লাগে, কারো ক্ষেত্রে হয় কি মনের মধ্যে কেমন কল্পনায় বসায় ফেলে, একবার ভাবলেই হয়ে যায়, হ্যাঁ। কিন্তু কারো কারো ক্ষেত্রে কেন জানি হয় না। যেমন দেখ, আমার এখনও মনে পড়ে আমি তো জাহাজ নিয়ে বহু বছর হইলো আলোচনা করি না, বহু বছর জাহাজই কোনো কিছু নিয়ে আলোচনা করি না। তো তো আমার এখনও মনে আছে, মানে জাহাজের 6 ধরনের মোশন আছে, মানে তো যেটাকে তোরা শিখছস কি জানি, ডিগ্রিজ অফ ফ্রিডম। তোরা তো ওইভাবে শিখিস না, শিখছিস ঘোড়ার ডিমের কি জড়তার ভ্রামক বাইর করা, মানে আসল কনসেপ্টটা ওইটা না আর কি। তো আজকে আমার সন্ধ্যার সময় ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, মানে জাস্ট হঠাৎ সামনে দেখা। তো ওনার সাথে 10-12 মিনিট হয়তো বা কথা বলছি। ওই আলোচনায় মোশন নিয়ে কথা হচ্ছিল আর কি, যে কন্ট্রোল করতে পারতেছে না, মানে এমন সব ইঞ্জিনিয়ার নিয়োগ দিছে। মানে উনি যখন বলছে, বিশ্বাস কর আমার ন্যানো সেকেন্ডও টাইম লাগে নাই যে মোশন জিনিসটা কেমন। এখন মানে ধর 6 রকমের মোশন ছিল, যে হিভ, পিচ, রোল, তো মানে এখনও যখন বলতেছি তোদের সাথে আমার মনের কল্পনায় ভাসতেছে যে এইটা হচ্ছে পিচিং, এটা হচ্ছে ইয়িং। মানে এটা আসলে এমন না যে আমার ধুয়ে বাইন্দে বুঝাইছে, কি জুই না। স্যার একবার বলছে, ও কি কইছে আল্লাহ জানে, বসেছিলাম ক্লাসে, দেখিও নাই বুঝিও নাই, পরীক্ষার আগে নিজে যখন পড়ছি মনের মধ্যে কেমনে জানি বসে গেছে, আমি জানি না, বসাইছি আমি। এটা আবার সবার বসে নাই ওই একবার পড়াতে, তা আমার বসে গেছে। এটা হয়তো বা আমি ওইভাবে কল্পনার গভীরতায় গেছিলাম, তোমার ওই গভীরতায় যাইতে হবে, যে গভীরতায় মন শান্ত হয়, মনকে বোঝানো যায়। কি করতে হবে আমি জানি না, চলো। ওকে, সো এই তো পিএইচ স্কেল দেখাই দিলাম। তাহলে পিএইচ স্কেল সম্পর্কে তো 2টা সূত্র মনে রাখবো, পিএইচ আর পি অফ ওইচের যোগফল 14 আর এই দুটার গুণফল হচ্ছে 10⁻⁻14। এই 2টা সূত্র হলে অঙ্ক করতে পারবো। চলো অঙ্ক করে আসি। মেডিকেলে আসা প্রশ্ন, দেখি পারো কিনা, বলো কি হবে এটা। 17-18তে আসছে, নিচের কোন দ্রবটি পিএইচ 7.4 দ্রবণে যোগ করলে পিএইচ এর মান কমবে, বলেন তো। মানে পিএইচ এর মান যা আছে আছে, পিএইচ কমাইতে হবে আমাদের। পিএইচ কমে কখন, অ্যাসিড যোগ করলে নাকি ক্ষার যোগ করলে, বলো তো। অ্যাসিড যোগ করলে। অ্যাসিড যোগ করলে। এখন এর মধ্যে কোনটা অ্যাসিডিক একটু ভাইবে বাইর করো। ইথানল অ্যাসিডিক, ইথানয়িক অ্যাসিড। এই 3 নম্বরটা সহজ। আচ্ছা এটা কি অসল্ট লৌহকরণ সূত্র, এবার দেখতে হবে। ধরে নিলাম একটা মনোপ্রোটিক দুর্বল অ্যাসিড এইচে, মানে এখানে একটা কথা লিখি আমি, সেটা হচ্ছে মনোপ্রোটিক। মনোপ্রোটিক না হইলে ফর্মুলাটা অন্যরকম হয়ে যাবে, তো এই জন্য আর কি লিখে নেওয়া লাগে। একটা প্রোটন ছাড়বে, অর্থাৎ তুল্য সংখ্যা 1। সো ধরে নিলাম এইচে যদি হয়, তাহলে এটার বিয়োজনটা কেমন হবে বলো। এটার বিয়োজনটা হবে হচ্ছে এইচে। আচ্ছা তোদের একটা মজার কথা বলি, যে একটু আগে সেলফ টটের কথা বলতেছিলাম না, হ্যাঁ তোদের ওই যে পরিমাণগত রসায়ন পড়াশোনার সময় বা 9 10-এও তো পড়ছিস, ওই যে আছে না তোদের কি বলে লিমিটিং এজেন্টের অঙ্ক, কোনো একটা শেষ হয়ে যায়। আমাদের সময় না 9 10-এও ছিল না, ইন্টারমিডিয়েটে এই কনসেপ্টের এক পিস অঙ্ক ছিল বইতে, আমার এখনও অঙ্কটা মনে পড়ে। ওইটাই আমার জীবনের প্রথম করা অঙ্ক, এবং ওইটা পুরো ইন্টারমিডিয়েটের বইতে একমাত্র অঙ্ক। 4র্থ অধ্যায় প্রথম পত্রের আমাদের সময় ছিল রাসায়নিক গণনা চ্যাপ্টার। অঙ্কটা এরকম ছিল, 2.02 গ্রাম ক্যালসিয়াম এবং 2.02 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় সর্বোচ্চ কী পরিমাণ ক্যালসিয়াম হাইড্রেট উৎপাদিত হবে। এই অঙ্কটা আমার এখনও মনে পড়ে। আমাদের বাসায় হাসনাত আসছিল, হাসনাত আমার বন্ধু, পাতি পাতি করে ডাকি ওকে, শালা পাতি। ও আমার ম্যাথ পড়াইতো, আমি ওরা কেমিস্ট্রি পড়াইতাম। আমি তো কিছু পারি না, মানে আমি যা শিখছি আব্বের কাছে অল্প অল্প ওই দেখাইতাম আর কি। ম্যাথে দুর্দান্ত ছিল। সো ও আমারে দিল ধুম করে, ওই অঙ্কটা শিখে আসছে, এই তুই এটা করতো।
কসম খোদার ভাই, ওই অঙ্ক আমি ওই দিন জীবনে প্রথম ধরছি। আল্লাহর কসম, তোদের কিসের কসম দিলে মানবি আমি জানি না, আল্লাহর কসম ছাড়া তো অন্য কিছু দেওয়াটা জায়েজও না। ধরে না আমি পারছি, আনসার যখন মিলাই দিছি ওরে, আর আমাদের সময়কার বইতে তো ভুল আনসার থাকতো না, মিললে মানে তোর অঙ্ক হয়েছে। ওর না জাস্ট চোয়ালটা ঝুলে গেল যে তুই এই অঙ্ক পারছিস, তুই তো এই পর্যন্ত এখন আসিস না আমি জানি, আমি তখন কেবল 1 2 3 চ্যাপ্টার পড়তেছি এরকম আর কি। তাই বললাম হ্যাঁ এটাই তো হবে। বললো কেমনে করলি? আমি ওরা বুঝাই দিলাম যে এটা এই এরা নিয়ে হিসাব করতে হবে, ক্যালসিয়াম নিয়ে হাইড্রোজেন নিয়ে করা যাবে না। বিশ্বাস কর ভাই, এটা কি ডেফিনেটলি আল্লাহ জ্ঞান দিয়েছে আমাকে, আমার ক্রেডিট না, বাট আই কুড ডু ইট। নিজেই বুঝছি যে ব্যাপারটা এরকম হবে, ওরকম হবে না। দুইজনের নিয়ে তো হিসাব করা যায়, কিন্তু ওরা নিয়ে করলে তো ভুল হয়ে যাবে। তো এই যে সেলফ টটের যে ব্যাপারটা, নিজেকে নিজে শিখানো, স্বশিক্ষিত, এই স্বশিক্ষাটা যার মধ্যে থাকবে না ভাই, তার আসলেই জীবনে ভালো কিছু করার সম্ভাবিলিটি খুবই কম। কারণ খেটে বড় হইতে হবে, সেটে বড় হওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, একটু আগে ফেসবুক খুলছিলাম, দেখলাম যে সবাই খুব কংগ্রাচুলেশনস দিচ্ছে। তোমাদের এরকম সংগ্রহ তালিকা আছে যে এই জিনিসটা আমার কেউ বুঝায় দেয় নাই, আমি নিজে বুঝছি? এরকম বানাবা, এরকম ভাববা, না থাকলেও খুঁজতে থাকবা যে নিশ্চয়ই কিছু একটা আছে যেটা আমি হয়তো বা কারো কাছ থেকে হেল্প নেওয়া ছাড়াই পারছিলাম। ওকে, তারপরে আসো, এটা বিয়োজিত হয়ে কি হবে? আপনি আগে রাতে কয়টায় ঘুমাইতেন? এইটা ফালতু একটা প্রশ্ন। আমি কি করতাম এটা শুনি, তোমার কোনো কাজ নাই। যেমন ধরো আমি এই না, যেই সময় ইন্টারে পড়তেন আরে বেটা, ইন্টারে পড়তে তো আমি 1.5 বছর ঘুমাইছি, আর পরের যে 3 মাস, ওই 3 মাসে আমার রুটিনের ঘুষটি উদ্ধার হয়ে গেছিল। আমি জানতাম আমার এই 3 মাসে সব শেষ করা লাগবে ভাই, রাত আর দিন নাই। তবে তারপরে আমি রাতে ঘুমাইতাম। তোমরা যে অনেকে অনেক রাত জেগে পড়ো, আবার দিনের বেলা অনেকক্ষণ ঘুমাও, আমি এই কাজটা কখনোই করতাম না। মানে রাতে জাগতাম হয়তো বা 1:30 2টা পর্যন্ত সর্বোচ্চ, কিন্তু আবার ওই 7টার দিকে উঠে গেছি ঠিকই। মানে ওই স্টার্টিং লিমিট অফ দ্য ডে কখনো আমি চেঞ্জ করি নাই। মানে ভোরে উঠতেই হবে ভাই, ভোরের যে মাধুর্যটা আছে ওটা যার চোখে লাগে না, তার আসলে জীবনে বড় স্বপ্ন দেখাটা কঠিন, তার জন্য আমার কাছে মনে হয় আর কি। ওকে, সো ধরে নিলাম বিক্রিয়াটা এরকম। এখন আমরা এই বিক্রিয়াটার জন্য কেসি এর ইকুয়েশন লিখবো, এবং এই বিক্রিয়ার কেসিটাকে আমরা কি বলি? ওই অ্যাসিডের কে এ। সো কে ইকুয়াল টু কি আসবে? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এ মাইনাস আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে কি হবে? এইচ এর ঘনমাত্রা। ওকে, সো তারপরে এবার কি করব বলো? ও, কিছু জিনিস তো ধরে নিতে হইতো, নেই। ধরো এটার শুরুর ঘনমাত্রা ছিল সি, এখানে 0 0, সি থেকে চলে যাবে কত? আলফা সি, এখানে তৈরি হবে আলফা সি, এখানে তৈরি হবে আলফা সি। এই আলফা সির ব্যাপারটা কি বোঝো? মানে আলফাটা হচ্ছে ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা। যেহেতু বলছি আমি সে একটা দুর্বল অ্যাসিড ছিল, সো দুর্বল অ্যাসিড তো পুরোপুরি ভাঙতো না। সো আলফা কাকে বলে? 1 মোল বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয় তাকে আলফা বলে না? মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 মোল থেকে তো আলফা মোল বিয়োজিত হইতো, তাহলে সি মোল যেহেতু ছিল, তাহলে কত মোল বিয়োজিত হইতো? আলফা সি। ওকে, সো আলফা সিটা হচ্ছে তার বিয়োজনের পরিমাণ, আর বিয়োজনের মাত্রা হচ্ছে আলফা। তাহলে এবার আমরা মান বসাই দিই এখানে, চলেন। তাহলে কে এ ইকুয়াল টু কি থাকে? এইচ প্লাস আয়নের ঘনমাত্রা থাকে হচ্ছে ওই যে দেখো আলফা সি, এ মাইনাস আয়নটাও আলফা সি, তাহলে নিচে থাকবে কত? ওইখানে সি কমন নিয়ে ফেললে 1 মাইনাস আলফা, এটা থাকে। তাহলে পরের লাইনে কি বলা যাবে? কে এ ইকুয়াল টু, এই সি এর সাথে উপরে একটা সি কাটে, তাহলে হচ্ছে আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই বস্তুটা হইতেছে আমাদের কি? কে এর সমীকরণ। এটাই হচ্ছে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র অ্যাসিডের জন্য। ক্ষারের জন্য বের করলে কি আসে? কে বি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। এখন যেহেতু এটা দুর্বল অ্যাসিডের জন্য বের করতেছি আমরা, তাহলে তাদের জন্য আলফা যদি খুবই ক্ষুদ্র হয়, আলফা খুবই ক্ষুদ্র হলে আলফা স্কোয়ার, সরি এইভাবে লেখা উচিত না, 1 মাইনাস আলফা যেটা, এটাকে কি লেখা যায়? 1 মাইনাস আলফা অলমোস্ট ইকুয়াল টু 1 লেখা যায়। বোঝো নাই? এই যে নিচে যেহেতু বিয়োগ আকার আছে ওটাকে ইগনোর করতেছি, কিন্তু এটা উপরেটাই কিন্তু ইগনোর করা যাবে না। তাহলে আমরা তখন কি লিখতে পারবো? অতএব কে এ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি। সো আমরা এই সমীকরণটাকেও ব্যবহার করব, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। যদি আমাদের কাছে আলফা দেওয়া না থাকে, গ্যাঞ্জাম কমানোর জন্য যেহেতু আলফা দ্বিঘাত আছে, আমরা এইটুকু ছোট্ট সমীকরণ ইউজ করবো। তাহলে ক্ষারের জন্য কি হবে বলেন তো? ক্ষারের জন্য, হ্যাঁ, ক্ষারের জন্য আসবে কে বি ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। আর ওই নিচের ওইটা লাগাইতে চাইলে তো লাগানোই যায়। এখন এইখান থেকে আবার বাংলা কথায় যেতে হবে। সে বাংলা কথাটা কি আমাদের? যেহেতু আমরা দেখলাম কে এ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আলফা স্কোয়ার ইকুয়াল টু কে এ ডিভাইডেড বাই সি। তার মানে এইখানে আলফা ইকুয়াল টু রুট ওভার কি বলো বন্ধু? কে এ ডিভাইডেড বাই সি। এখন ঘটনা হইল বন্ধু গো, বোঝো,
কে তো কনস্ট্যান্ট, তার মানে আমি কি বলতে পারি আলফা সমানুপাতিক সমানুপাতিক দূর সমানুপাতিক 1/√c। ঠিক আছে না? তার মানে হচ্ছে কোনো একটা দুর্বল অ্যাসিডের দ্রবণে তুমি যত ঘনমাত্রা বাড়াবা ওই অ্যাসিডের বিয়োজন মাত্রা কি তত কমতে থাকবে। যদি দুর্বল অ্যাসিড হয়, অর্থাৎ তোমার কয়েকটা কর্মচারী আছে যাদের মধ্যে দুইজন দুর্বল, কাজবাজ করে না, আইসা, তাদের সহযোগিতার জন্য যদি তুমি 2-4টা মেশিন ফাতি বেশি কিনে দাও, রোবট টোবট লাগায় দাও, যে রোবট ওর কাজে সহযোগিতা করতেছে, ওর ঘনমাত্রা যত বাড়াবা ওর কাজ আসলে তত আরও কমতে থাকবে। যদি আইলসাটা হয়, যদি সবল অ্যাসিড হইতো, সবল ক্ষার হইতো, তার জন্য এই রিলেশন খাটে না, কারণ সবল অ্যাসিড সবল ক্ষারের কেবির এক্সিস্টেন্সই নাই, দ্যাট বিকামস ইনফাইনাইট। সো বেসিক্যালি এই ঘটনাটা হচ্ছে দুর্বলের জন্য। ঠিক আছে, সো এটা খেয়াল রেখো, এটা পরীক্ষা আসে। এই যে দুর্বল মনোপ্রোটিক অ্যাসিড এইচ এর জন্য কে আসবে এটা আলফা সমানুপাতিক 1/√c। দুর্বল যদি ক্ষার হয় তার জন্য আসবে এটা। চলো এবার পিএইচ নির্ণয় সংক্রান্ত সূত্রাবলী, সূত্র দেখে এখন অঙ্ক করা শুরু করতে হবে। আমরা এক পাশে পিএইচ বের করব, আর এক পাশে পি অফ ওইচ এর ইকুয়েশন লিখব। দেখো পিএইচ বের করার মূল সূত্র হচ্ছে -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমাদের যদি পি অফ ওইচ এর ইকুয়েশন হয় কি আসবে? -log অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তোমাদের বইতে একটা সূত্র দেখানো আছে, দেখবা -log অফ √Ka ইন্টু সি, এটা দিয়েও বের করা যায় ওই সিমিলার ইকুয়েশন। তাহলে এই পাশে কি হবে বলেন তো? পি অফ ওইচ ইকুয়াল টু -log অফ √Kb ইন্টু সি। তবে এই সূত্র দুটোর একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা কি পরে বলতেছি। এবার দেখো পিএইচ নির্ণয় করার জন্য আমার বানানো একটা সূত্র আছে -log অফ ই আলফা সি। এটা বলে দিলাম যে আমার বানানো সূত্র, তার কারণটা এটা না যে ভাব মারতেছি, কারণটা হচ্ছে তুমি এটা পরীক্ষার খাতায় যেন না লেখো। আমার সূত্র অ্যাসিড ক্ষার সবার জন্য একই, এমসিকিউর জন্য অ্যাপ্লাই করে দিবা, বা রিটেনের ক্ষেত্রে তুমি ক্রস চেক করবা যে আনসার ঠিক আছে কিনা। এখন জেনে নাও এই যে মাঝখানে সূত্রটা লিখছি, এই বস্তুটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র কাদের জন্য খাটে? এটা শুধুমাত্র যেহেতু কে কেবি আছে এর ভিতরে ইকুয়েশনে, তার মানে দুর্বলের জন্য খাটবে। এবং তার সাথে আরও একটা ব্যাপার, শুধুমাত্র মনোপ্রোটিক দুর্বল অ্যাসিড ও বেইজের জন্য খাটে, সবার জন্য খাটে না। আমার সূত্র সব জায়গায় খাটে। এই তো হয়ে গেল, শেষ। চলো প্রশ্নের উত্তর দেই। এত HCl দ্রবণের পিএইচ কত? কেমনে করবা? অ্যাসিডকে আগে ভাঙো, HCl ভেঙে ফেলো, এটা ভাঙলে কি হবে? H+ যোগ হচ্ছে Cl-। এটার ঘনমাত্রা ছিল 0.02 মোল পার লিটার। পার লিটার লেখার দরকার নেই, এখানে 0 এখানে 0, তাহলে 0.02 থেকে চলে গেল কত? 0.02। এখন 0.02 নাও যাইতে পারে, কিন্তু আমরা ধরে নিতে হবে, কারণ এখানে বিয়োজন মাত্রা দেওয়া নাই। ধরে নিচ্ছি 100% বিয়োজিত হয়েছে। 100% বিয়োজিত হওয়া মানে কি? আলফার মান 1 না? ওই যে সি থেকে আলফা সি যাচ্ছে, আলফার মান যেহেতু 1, তাহলে সি থেকে সি যাচ্ছে আর কি। তাহলে এখানে তৈরি হবে 0.02, এখানে তৈরি হবে 0.02। তাহলে এবার আমরা কি বের করবো বন্ধু? পিএইচ। তাহলে পিএইচ ইকুয়াল টু কি লিখবো? -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। কত আছে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা? 0.02। করলে যা আসে তাই। এখন এই জিনিসটাকে যদি আমরা শর্টকাট টেকনোলজি মারি দিতাম তাহলে কি আসতো? দেখো -log অফ আসতো ই আলফা সি। সো এখন ই এর মান কত? 1, আলফা 1, সি এর মান 0.02। এটা বসাই দিলে একবারই হয়ে যেত। তারপরে দুটি অঙ্ক দিয়েছে সেলাইট বাঁচানোর জন্য, খুব উপকার করেছিল। হ্যাঁ, ও তাই না? হায় হায়, আমি তো দেখিই নাই। আচ্ছা যাই হোক, বয়স হইলে একটু এরকম হয়। ওকে, খালি এই ঘনমাত্রা বসানোর সময় 2 দ্বারা গুণ করা যাবে। পারবা তো? হ্যাঁ, তাহলে আমাকে দেওয়ার করাচ্ছ কেন? এগুলো বাচ্চা অঙ্ক, পারবা। শুধু এইখানে একটু ঝামেলা, এই যে বিয়োজন মাত্রা দিয়ে দিছে। এবার কি করব? H3PO4, এটা বিয়োজিত হইলে, যেহেতু বিয়োজন মাত্রা দিয়েছে, ভদ্রতা হচ্ছে উভমুখী চিহ্ন দেওয়া, 3টা প্রোটন যোগ হচ্ছে ফসফেট আয়ন PO4 3-। তাহলে এখন বলো শুরুতে তার ঘনমাত্রা কত ছিল? 0.0200। 0.02 থেকে চলে যাবে কত? 0.02 ইন্টু 4%, মানে 4/100। তাহলে এইবার তৈরি হবে কত? এই পাশে এটা তৈরি হবে এই বস্তু ইন্টু আবারও কত? 3, আর এখানে তৈরি হবে আবারও কত? এই বস্তুটা। কেউ বোঝো নাই? বুঝিস? হ্যাঁ বুঝছি।
আচ্ছা, তাহলে এবার আমরা পিএইচ বাইর করতে গেলে খেয়াল করো, আমি যদি শর্টকাট সূত্র মারি দিতাম তাহলে কি হতো, যদি নর্মালি এইচ প্লাস আয়নের ঘনমাত্রা লিখতাম তাহলে এইটুকু লেখা লাগতো না, 3 ইন্টু এটা। আর যদি তুমি আমার সূত্র অ্যাপ্লাই করো তাহলে ই আলফা সি, কিচ্ছু করা লাগবে না, ই তুল্য সংখ্যা এটার কত 3, আলফা মানে বিয়োজন মাত্রা কত 4%, মানে 4/100, ইন্টু সি মানে হচ্ছে দ্রবণটার ঘনমাত্রা কত 0.02। শেষ, এটা করলে যা আসে তাই, একই জিনিসই আসতো, বুঝিয়েছো? জি ভাইয়া। ওকে, তারপরে কি করিব আমরা, একই জিনিস করিবা, আলফার মান দেওয়া আছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, এখানে 2.5%, এটা কি আলফা না, বিয়োজন মাত্রা, W/V। এটা হচ্ছে ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি ছিল না, পার্সেন্ট W/V, এটা হচ্ছে সেটা। তাহলে আমাদের কাছে কি বের করে নিতে হবে, আগে ঘনমাত্রা বের করতে হবে। আমি শর্টকাট মারি দিতেছি, কোরবানি যারা, পিএইচ আগে বের করা যাবে না, আগে বের করতে হবে এটা P(OH), কারণ এটা কিসের দ্রবণ বলেন তো, ক্ষারের দ্রবণ। তাহলে মাইনাস লগ অফ কি লিখবো আমরা, ই আলফা সি, এটার ই তো 1, আলফাও 1, সি ঘনমাত্রা কত 10 ইন্টু 2.5 বাই হচ্ছে 40, এই তো অঙ্ক শেষ, বুঝেছো, 10p/m। তাহার পরে 14 থেকে মাইনাস করে দেবো। হ্যাঁ, তাহলে পিএইচ পাবো। 3 লিটার দ্রবণে এত গ্রাম HCl দ্রবীভূত আছে, ওই দ্রবণের পিএইচ বের করো। এই যে 3 লিটার দ্রবণ, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে তুমি আগে মোলারিটি বের করো, সি ইকুয়াল টু কত W/m VL। ডাব্লিউ এর মানটা কত 16.5 গ্রাম, এম এর মান 36.5 গ্রাম, ইন্টু VL মানে দ্রবণের আয়তন 3 লিটার। তাহলে এটা কিছু একটা দেওয়া আছে, এটা এত এম দ্রবণের মোলারিটি। এরপর আমরা কি করিব বন্ধু, আমরা করিব হইতেছে কি, দ্রবণটার পিএইচ বের করো। তাহলে বলো পিএইচ ইকুয়াল টু কি হবে, মাইনাস লগ অফ ই আলফা সি, তুল্য সংখ্যা 1, মোলারিটি 1, আর ঘনমাত্রা হচ্ছে ওই যে বাক্সটা বের করছিলাম ওইটা বসাই দিলে শেষ, বুঝিছো, ই আলফা সি। হ্যাঁ বুঝছি। তারপরে চলো, সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান এত হইলে ওই দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত এবং ওই দ্রবণের প্রোটনের ঘনমাত্রা কত। বাহ, সুন্দর। কি করা যাবে তাহলে, এখানে পিএইচ এর মান আমরা জানি, তো পিএইচ এর মান হচ্ছে 1.05। পিএইচ মানে কি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 1.05। মাইনাসটাকে ওই পাশে পাঠায় দাও, তাহলে থাকে লগ শুধু এটা, অ্যান্ড লগ যদি রিমুভ করি তাহলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কত আসবে, 10⁻⁻1.05 আসবে না, বোঝো নাই, হ্যাঁ লগের ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে এইটা একটা আনসার, এটাই হচ্ছে তোমার দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এরপরে আবার কি জানতে চেয়েছে বন্ধু, তোমাকে বলেছে ওইখানে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত। এখন একটু ভেবে দেখো, সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ভেঙে ফেলি, এটা ভাঙলে 2টা আসে প্রোটন, মানে 2 মোল প্রোটন আর হচ্ছে সালফেট আয়নের ঘনমাত্রা। এইটার ঘনমাত্রা যদি আমার কাছে শুরুতে থাকতো এক্স মোলার, এটা হয়তো 0, এটা হয়তো 0, এক্স মোলার থেকে কত চলে যেত, এক্স থেকে এক্সই চলে যেত না, সবল অ্যাসিড যেহেতু। তাহলে এখানে তৈরি হতো কত, টুয়াইজ এক্স মোলার, এইখানে হয়তো হচ্ছে এক্স মোলার। তার মানে দেখেন প্রোটনের ঘনমাত্রা যেটা, সেটা হচ্ছে টুয়াইজ এক্স মোলার, সেটা কিন্তু টুয়াইজ এক্স মোলার। ওই সময়ে অ্যাসিডের ইনিশিয়াল ঘনমাত্রা কত, এক্স মোলার না। তার মানে প্রোটনের ঘনমাত্রাকে 2 দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবা, অ্যাসিডের ঘনমাত্রা। কেউ বোঝে না, বুঝছি। অর্ধেক, এর ঘনমাত্রা 0.5 হলে ওটা 1 হয়, এটা 0.2 হলে ওটা 0.4 হয়, ডাবল হয়ে যায় প্রোটনের ঘনমাত্রা। সো প্রোটনের ঘনমাত্রা হচ্ছে এইটা। তাহলে আমি এবার কি করব, অতএব সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ওই সিস্টেমে সেটা হচ্ছে কত হবে, 10⁻⁻1.05 ডিভাইডেড বাই কত 2। এই বুঝেছো, কি এই তো একটু দ্রুত যাচ্ছি, যাইতে হবে তো না দ্রুত, কি রে ভাই, কোন একটা অজানা দ্রবণের প্রোটনের ঘনমাত্রা পাওয়া গেল এত মোল পার লিটার, ওই দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, কেমনে করা যায় বলেন তো। কোন একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার যে গুণফল, এটা আমরা কত শিখছিলাম, 10⁻⁻14। এবার বলো তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তোমার কাছে দিছে, তাহলে তুমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কেমনে বের করবা, এটা ডিভাইডেড বাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত 0.01, পারা যাবে না। হ্যাঁ পারবো। জি ভাই। শেষ, এত এম। আচ্ছা, তারপরে আবার কি বলেছে বলো তো, তারপরে তোমাকে বলেছে যে দ্রবণটা কি অম্লীয় না ক্ষারীয়, কেমনে বুঝবা, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি আসতেছে তার চেয়ে বেশি নাকি কম, তাকায় দেখেন তো, কম আসতেছে না। হ্যাঁ এটা 10⁻⁻ কত হবে, -12 হবে, এটা 12।
তাহলে বলবা যেহেতু H প্লাস আয়নের ঘনমাত্রা ইজ মোর দ্যান OH মাইনাস আয়নের ঘনমাত্রা, অতএব কি বলবো আমরা এটাকে, দ্রবণটি অম্লীয়। 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 শেষ, সহজ। শিশু টু দি পাওয়ার শিশু, 0.1% W/W HCl দ্রবণের পিএইচ কত, ঘনত্ব দেওয়া আছে এত। তোমাদের কি মনে পড়ে 10 PD বাই কি ছিল M, এই ডিটা হচ্ছে সলিউশনের ডি। তো এই যে দেওয়া আছে তো দ্রবণটারই ঘনত্ব, বোঝো নাই? তাহলে কনসেন্ট্রেশন বের করবা, পিএইচ বের করতে পারবা। ওরে আল্লাহ, উদ্দীপনায় চলে এসছে। উদ্দীপকের দ্রবণের মনোপ্রোটিক অ্যাসিডটির ক্ষেত্রে, এটা একটা মনোপ্রোটিক অ্যাসিড, ও মনোপ্রোটিক অ্যাসিড তো বোঝা যাচ্ছে HCOH, হ্যাঁ, দ্রবণ থেকে বাইরেই চলে এসছে। আচ্ছা, অ্যাসিডটির ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের মান বাইর করো। বিয়োজন ধ্রুবক কাকে বলে? কে এ না? তাহলে কে ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, আলফা স্কোয়ার সি। এখন আলফা কি দেওয়া আছে? হাই হাই, আলফা তো দেওয়া নাই। হাই হাই, কি করা যায় বলো তো? পিএইচ এর মান দেওয়া আছে, হ্যাঁ। পিএইচ দেওয়া আছে। আচ্ছা, অ্যাসিডের ঘনমাত্রাও কিন্তু আমরা জানি, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তো সো সি আমরা জানি, হ্যাঁ, অ্যাসিডের ঘনমাত্রা জানি, আলফাটা বাইর করে নেওয়া লাগবে। আলফাটা কেমনে বাইর করবো? পিএইচ এর ইকুয়েশন থেকে। পিএইচ এর ইকুয়েশন কেমনে কেমনে করা যায় বলেন তো? আমরা HCOH কে যদি ভেঙে ফেলি, এটাকে ভাঙলে কি হবে, HCOO মাইনাস যোগ হচ্ছে H প্লাস। এখন এইটার ঘনমাত্রা যদি আমি শুরুতে ধরে নেই সি, ধরো, তাহলে এটা কত হবে? 0 0। সি থেকে কত চলে যাবে বলো তো? আলফা সি না? আর এখানে তৈরি হবে কত? আলফা সি। আর এখানে তৈরি হবে আলফা সি, বোঝা না? তাহলে এখন বলেন, এই যে অ্যাসিডের ঘনমাত্রা যেটা, সেটাই না আমরা বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি যে এটার ঘনমাত্রা বলা যায়? হ্যাঁ, বলো। ওইটার ঘনমাত্রা সি হলে এটার ঘনমাত্রা তো আলফা সি হয়, বিয়োজন। বোঝো নাই? এটার তো বিয়োজন শতভাগ হয় না। আচ্ছা, তাহলে আমরা এর জন্য পিএইচ এর ইকুয়েশনটা কি লিখতে পারবো? পিএইচ এর ইকুয়েশন মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ মাইনাস লগ অফ আলফা সি লেখা যাবে। বুঝিস নাই কিছু? তাহলে পিএইচ এর মান হবে আমাদের কত? 2.83। বসাও 2.83, কি আছে জীবনে? 2.83 ইকুয়াল টু মাইনাস লগ অফ আলফার মানটা আমরা বাইর করতে চাই, আর সি ঘনমাত্রার মান দিছে কত? 1.2 ইন্টু 10⁻²। এটা বসাই দিলে এখান থেকে কি আমরা আলফার মানটা পেয়ে যাব না? হ্যাঁ, আলফার মানটা আসছে ধরো কিছু একটা আগডুম বাগডুম হোয়াট এভার, আলফা ধরে নিলাম একটা বাক্স আসছে। তাহলে অতএব এরপরে কি করবা? কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, শেষ। আচ্ছা, এরপরে বলছে অ্যাসিড দ্রবণে শতকরা কত ভাগ বিয়োজিত হয়েছিল নির্ণয় করো। এই যে আলফার মান যেটা বাইর করছো, ওটা 100 দিয়ে গুণ করলেই বাবা কত ভাগ বিয়োজিত হয়েছিল, বোঝা না? বুঝছি। বিয়োজন মান। ভাইয়া সূত্র কি ডিরেক্ট বসে দিতে পারতাম? কোন সূত্র এটা? জি ভাইয়া। পারতা, না করা ভালো। এটা একটু দেখাই দিলে ভালো হয় যে ভাই এটার কারণে আমরা আলফা সি লিখতে পারি এখানে, বুঝেছো? তবে জেনজি তো, জেনজির সাররাও ওই জেনজি, জেনজি মাস্টার তো কথা কম বলে, অর্ধেক বলে, ঠিক নাই, কোনো মানে নাই, কথার আগা নাই মাথা নাই, বলতে পারে। হ্যাঁ, আমিও জেনজির কোচিং মাস্টার। আমি কোচিং মাস্টার, ওনারা এই স্কুল কলেজের মাস্টার। এ পার্থক্য আছে আর কি, ওনারা অনেক জোশ। এই স্যাংড়াগুলো মারি ফেললো রে, টাকা ফাটাই দিই, পাগল হয়ে যায় যে তুই আমাকে ভর্তি করিল, তুই আমাকে কিছু শিখাই দাও, ধৈর্য ধর। ওকে, ইনবক্সে গালি দিতেছে, তুই একটা অমুক তমুক, তুই একটা আলমারি, তুই একটা চেয়ার টেবিল, তুই একটা পানির বোতল, তুই কেন এখনো ভর্তি দিচ্ছিস না? আমি কি, আমি তো ক্লাস নিচ্ছি। আচ্ছা, HCl দ্রবণের পিএইচ 2.4, ওই দ্রবণের 3 লিটারে দ্রবীভূত HCl এর ভর জানতে চাইছে। বাহ, কি করা যাবে বলেন? পিএইচ এর মান যদি এটা হয়, তাহলে আমরা এখান থেকে কি পাবো বলো তো? এইচ প্লাস। H প্লাসের ঘনমাত্রা আসবে 10⁻².4। কেউ বোঝে না? এই যে ঘনমাত্রাটা আসছে, এটাই কি HCl এর ঘনমাত্রা না? কারণ এটা সবল অ্যাসিড, প্রোটনের ঘনমাত্রা এটার সমান হবে। আচ্ছা, তো এখন এইটার আসলে একটা একক আছে, এটা যদি তোমরা জানো কিনা জানি না, জেনজি এটা পড়ছে কিনা, যে এত কিন্তু কি বলো তো, এত মোল পার লিটার। লিটার। তার মানে হচ্ছে 1 লিটারে, অতএব 1 লিটার দ্রবণে HCl আছে কতখানি বলেন তো? 10⁻² 2.4 মোল।
তাহলে অতএব কত 3 লিটার দ্রবণে HCl আছে হইতেছে 10⁻⁻² ইন্টু হচ্ছে 3। এটা কি মোলে আছে, এইটাকে আবার আমি লিখতে পারি ওই পুরো বস্তুটা ইন্টু কত 36.5 এত কি গ্রাম। দ্যাটস ইট, কিছু বোঝো নাই? ওই সি ইকুয়াল টু বুঝছি ভাই। ডাব্লিউ ডিভাইডেড বাই এমপিএল মেরে দিল। হ্যাঁ ওকে, তারপরে বলো বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিওএইচ হচ্ছে 1.4 হইলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এইসব অঙ্ক আমি করতে পারবো না বাবা, এগুলো না পারলে জীবনে বাঁচি থাকার দরকার নেই। আমার কাছে আসবা, কচু গাছ আছে, গলায় দড়িতে মরি যাবা। একটি একক্ষারকীয় অম্ল বলছে মানে কি বলেন তো? এটা একটা অম্ল, একক্ষারকীয় মানে কি? তার তুল্য সংখ্যা হচ্ছে কত? 1। এক বোঝো নাই কিছু বন্ধু? হাইড্রোজেন দান করে। হ্যাঁ, পরিমাণগত রসায়ন আমরা দেখছি। 2 মিলিমোলার দ্রবণে অ্যাসিডটির এত পার্সেন্ট বিয়োজিত হয়। 2 মিলিমোলার দ্রবণ মানে কি? এটা তার সি, এটা তার আলফা। ওই দ্রবণের পিএইচ কত? এটা আমার কেন করতে হবে? -log of E alpha C। শেষ, বুঝিছো? বুঝছি। আচ্ছা, জি ভাইয়া। 1 মোলার দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা এত। বিয়োজন মাত্রা মানে কি? এটা তার আলফা, এটা তার মোলারিটি সি। দ্রবণটির কেবি কত? কেবি ইকুয়াল টু কি লিখবো আমরা? আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা চাইলে বাদও দিতে পারো, আলফার মান দেওয়া আছে 1.34%। এটা যেন অবশ্যই 100 দিয়ে ভাগ করে বসো। সাম্যাবস্থায় অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এবং অআয়নিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘন, এই অঙ্ক আসবে না, আমার বানানো অঙ্ক আর কি। সাম্যাবস্থায় ওই যে যেটা বলছে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে বলছে, এটা কেমনে করবো বলো? বিক্রিয়া লেখা লাগবে আগে। লিখলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন যোগ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তারপরে বলো কি করব? এটা 1, এটা 0, এটা 0। 1 থেকে চলে যাবে কত? 1 এর 1.34% মানে বাই 100 না? তাহলে এটা হচ্ছে আলফা সি চলে গেল, তাহলে এখানে আলফা সি তৈরি হবে, এখানে আলফা সি তৈরি হবে না? এই তো শেষ। তোমাকে জানতে চাইছিল কি ওই দ্রবণে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? এই যে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা এটা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এটা, একই, দুইটার মানই সেম। আবার অআয়নিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এই যে এটা। এই বাচ্চা অঙ্ক, মানে আমি বানাইছি জাস্ট কনসেপ্ট বোঝে কিনা এটা দেখার জন্য, আর কিছু না। তোমরা তো খুব কনসেপ্ট বোঝো। এই অঙ্ক না পারলে আমার সাথে কথা বলারই দরকার নেই, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম। এটাও আমার বানানো অঙ্ক, তবে এটা ওই বুয়েটে নাকি ঢাবিতে চলে আসছে। আমার বানানো অঙ্ক 2014 সালে বানানো, এখন কোন কোন বইয়ের মধ্যেও আছে। চলো, এই আজকের ক্লাস শেষ। সো তোমাদের কিন্তু কালকে ক্লাস হবে। ইন কেস যদি কখনো এমন হয় যে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, তাহলে কিন্তু কালকের ক্লাসটা আমি রেকর্ড করে আপলোড করে দিব কালকে রাতে ইনশাল্লাহ। সো আমাকে একটু গুতা দিবা হচ্ছে রাত্র 8টায় যে ভাই আজকে ক্লাস নিব কিনা। ওকে, জি ভাইয়া। টাটা, আল্লাহ হাফিজ।